চাকরের বাচ্চা, তোকে না বলেছিলাম আমার গাড়ি ধুয়ে রাখবি? জি জি ম্যাম বলেছিলেন, তবে সাব্বিরের মুখ থেকে তবে শব্দটা শোনা মাত্র মিম ঠাস 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 করে 3টে থাপ্পড় মেরে বসে সাব্বিরের গালে। তারপর হুঙ্কার ছেড়ে বলে, তবে কি রে শালা, তোকে আমি বলেছিলাম মানে তুই করতে বাধ্য। তোর মুখ থেকে তবে শব্দটা আমি জীবনের মতো শুনতে চাই না। সাব্বির থাপ্পড়গুলো খেয়ে চুপ করে মাথাটা নিচু করে ফেলে। এমন সময় মিম আবারও চিৎকার করে বলে, কি রে ভিখারির বাচ্চা, এইভাবে আর কতক্ষণ সামনে খাম্বার মতো দাঁড়িয়ে থাকবি? হ্যাঁ, যা না গাড়ি পরিষ্কার কর, আমাকে যেতে হবে এক জায়গায়। সাব্বির ধীর পায়ে মিমের সামনে থেকে চলে আসতে নেবে অমনি মিম সাব্বিরের টি শার্টের কলার টেনে ধরে চোখগুলো কুঁচকে বলে, এই শোন চাকরের বাচ্চা, ভালো মতো পরিষ্কার করবি। যদি একটা ময়লা বা চুল আমি গাড়িতে পাই তবে তোকে খুন করে ফেলবো। জি ম্যাম, পাবেন না। কথাটা বলে সাব্বির চলে আসে গ্যারেজে। মাথাটা নিচু করে বালতি শ্যাম্পু নিয়ে গ্যারেজ থেকে বের হতেই বৃদ্ধ রহিম দারওয়ান সাব্বিরের সামনে এগিয়ে এসে বলে, কি সাব্বির, অমন মুখ ভার করে আছিস কেন? সাব্বির মাথাটা তুলে রহিম চাচার দিকে এক পলক তাকিয়ে বলে, আর বলো না চাচা, রাহেলা আন্টি আমাকে তখন বাজারে পাঠিয়েছিল বলে সঠিক সময়ে গাড়ি ধুয়ে দিতে পারেনি মিম ম্যাডামের। বুঝেছি, আর বলতে হবে না। তোকে আবারও মিম মারছে তাই না? আমি ওকে বকে দিবনি। তবুও তুই তোর এমন হিরের টুকরো মুখখানা ভার করে থাকিস না বাবা। ধুর, তুমিও না একটু বেশি বলো। বাবা মাহীন ছেলের মুখ কি কখনো হীরার মতো হয়? তোর বাবা মা নেই তো আমি কে বলতো? আমি তোর সব। আর শোন, জ্বর শরীর নিয়ে গাড়ি যে ধুতে যাবি, রাতে তো আমাকে গোঙানি দিয়ে ভয়েই মেরে ফেলার প্ল্যান করছিস। চুপ চাচা, ওসব বলো না। জ্বর জ্বরের জায়গায়, কাজ কাজের জায়গায়, বুঝেছ? তাছাড়া গাড়ি না ধুয়ে দিলে আবারও এই শরীরের ওপরে টর্নেডো বয়ে যাবে। আমি আর পারবো না সহ্য করতে। রহিম চাচা পরম মমতায় সাব্বিরের কপালে হাত দিয়ে জ্বর কতটা বোঝার চেষ্টা করেন। গতকালের চেয়ে কম দেখে বলেন, জ্বর গত রাতের চেয়ে কম। শোন, দ্রুত গাড়ি পরিষ্কার করবি, পানিতে শরীর যেন না ভিজে যায়। এখন আমি যাই দরজার সামনে। রাশেদ স্যার এখনই বেরিয়ে যাবে বাসা থেকে। সঠিক সময়ে দরজা খুলতে না পারলে আমার কপাল খারাপই আছে। কথাটা বলে রহিম চাচা দৌড়ে চলে যায় মেন গেটের সামনে। সাব্বিরও মুচকি হেসে মিমের দামি মার্সিডিজ গাড়ি ধুতে শুরু করে। ও হ্যাঁ, আপনাদের পরিচয় দেওয়া হয়নি, পরিচয় পর্বটা শেষ করি। সাব্বির বাবা মাহীন অনাথ এক ছেলে। বাবা মার পরিচয় আদৌ সে জানে না। ছোটবেলা থেকে রহিম চাচার কাছে সে মানুষ হয়েছে। আর একটু আগে গাড়ি সঠিক সময় না ধোয়ার জন্য যে মেয়ে সাব্বিরকে মারল, সে হলো মিম, বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী মাসুম সাহেবের ছোট মেয়ে। পরিবারের ছোট মেয়ে যেমন তেমনই হয়েছে। যখন যা চায় তার বাবা মাসুম সাহেব তাই নিয়ে এসে দেয়। ফলাফল বিগড়ে যাওয়া আর অসুস্থ মন মানসিকতার মেয়ে হিসেবে তৈরি হয়েছে। আর রহিম চাচা যে রাশেদের ভয়ে দৌড়ে মেন গেটের কাছে চলে গেল, সে হলো মাসুম সাহেবের বড় ছেলে। এলাকার পাতিনেতা হিসাবে পরিচিত। বাবার ক্ষমতা আর অর্থের অহংকারে এলাকার নিকৃষ্ট ছেলে হিসেবে সবাই তাকে চেনে। মাঝে মাঝে সাব্বির অবাক হয়, মাসুম সাহেবের মতো এত ভালো মানুষের ছেলে মেয়ে এমন চরিত্রের অধিকারী কিভাবে হতে পারে। তবে উত্তর ভেবে পায় না সাব্বির, মনেই রয়ে যায় অজানা প্রশ্ন। গাড়ি ধুয়ে একদম নতুনের মতো পরিষ্কার করে ফেলে সাব্বির। এমন সময় পেছন থেকে গলা খেকিয়ে ওঠে রাশেদ। চিৎকার করে সাব্বিরকে ডেকে ওঠে, এই চাকরের বাচ্চা। সাব্বির ঘুরে রাশেদের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলে, জি জি ভাইয়া বলুন। শালা শুধু সারাদিন বসে বসে টাকা আর খাই দাই তাই না? আমার গাড়ি কি তোর বাবা এসে পরিষ্কার করবে? না না, বাবা করবে কেন ভাইয়া, আমি করব। কিন্তু আপনি তো বলেননি করতে। রাশেদ বেশ রেগে যায় সাব্বিরের মুখের উপর জবাব দেওয়া দেখে। মুহূর্তে ছুটে এসে সাব্বিরকে কয়েকটা কিল ঘুষি মেরে বলে, শালা মুখে মুখে জবাব দেয়া তাই না? তোকে আজ মুতে ফেলবো। কথাটা বলে আবারও মারতে থাকে সাব্বিরকে। এদিকে রহিম চাচা সাব্বিরকে মার খেতে দেখে গেট থেকে দৌড়ে এসে রাশেদের পা চেপে ধরে হাউমাউ করে কেঁদে বলতে থাকে, বাবা রাশেদ, সাব্বিররে আর মাইরেন না, ও মইরা যাইব বাবা। গতকাল থেইক্কা ওর ভীষণ জ্বর, মইরে যাইব বাবা, ওরে মাফ কইরা দাও।
রাশেদ মার থামিয়ে রহিম চাচার থেকে নিজের পা ছাড়িয়ে নিয়ে সাব্বিরের দিকে রাগি চোখে তাকিয়ে বলে, আজ তোকে জানে মারলাম না, এরপর থেকে মুখে মুখে জবাব দিই তো তোকে আর তোর এই চাচাকে মাটির নিচে পুঁতে রেখে দিব, মনে রাখিস। কথাটা বলে হনহন করে ছুটে চলে যায় রাশেদ। রহিম সাহেব ও রাশেদকে চলে যেতে দেখা মাত্র সাব্বিরকে মাটি থেকে তুলে দাঁড় করিয়ে বলে, তোকে বারবার বলি বাবজান, কারণ মুখে মুখে তর্ক করিস না। কেন তুই আমার কথা শুনিস না বলতো? ইস, দেখলি তো রাশেদ কতটা বাজেভাবে মেরেছে। সাব্বির হাসতে গিয়েও থেমে যায়। ক্লান্ত জ্বর শরীর নিয়ে বলে, চাচা, আমাকে ঘরে নিয়ে চলো, আমার মাথা ফেটে যাচ্ছে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না চাচা, চোখে চোখে অন্ধকার দেখছি আমি। কথাগুলো বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়ে সাব্বির। রহিম সাহেব দ্রুত সাব্বিরকে কাঁধে করে ঘরে নিয়ে যায়। বিছানায় শুয়ে দিয়ে পাগলের মতো সাব্বিরকে ডাকতে শুরু করেন। কি করবেন না করবেন ভেবে উঠতে পারছেন না। এদিকে শুক্রবার ছুটির দিন থাকায় সকালে ব্যালকনিতে বসে খবরের কাগজ পড়ছিলেন মাসুম সাহেব। তবে খবরের কাগজে মুখ গুজে থাকলেও তিনি স্পষ্ট দেখেছেন তার ছেলে রাশেদের কাণ্ড কারখানা। এমনকি মার খেতে খেতে সাব্বিরের মাটিতে লুটিয়ে পড়তে দেখে তিনি চুপ করে ব্যালকনিতে বসে থাকলেও রহিম সাহেবের ছোটাছুটি দেখে মাসুম সাহেব তার বন্ধু ডাক্তার রুমানকে চলে আসতে বলেন দ্রুত। গ্যারেজের কোণার একটা ঘরে রহিম সাহেবকে দেখে এগিয়ে যায় মাসুম সাহেব। স্যারকে দেখে রহিম সাহেব ভয় পেয়ে যান, তবুও সাহস করে সাব্বিরের অসুস্থতার কথা বলতে যাবেন তার আগেই মাসুম সাহেব গম্ভীর কণ্ঠে বলেন, কিছু বলতে হবে না রহিম ভাই, আমি সবই ব্যালকনি থেকে দেখেছি। তোমাকে কে বলেছিল জ্বর শরীরে ছেলেটাকে ঘর থেকে বের হতে দিতে? না মানে স্যার, রাহেলা ম্যাম বাজারে পাঠিয়েছিল ওরে। চুপ করো। আর এই সাব্বির, এরও দোষ আছে। ছেলেটা মুখে মুখে জবাব দিয়ে দেয়। ও কি জানে না আমার ছেলে মেয়ে দুটো এক চুল পরিমাণ মুখের ওপরে জবাব দেওয়ার পছন্দ করে না? আমি ওকে বারণ করেছি স্যার বারবার, তবুও শুনে না। এখন দেখো কেমন হলো। এমন সময় মাসুম সাহেবের বন্ধু ডক্টর রুমান এগিয়ে এসে বলে, মাসুম সাহেব, পেশেন্ট কই? বন্ধুর কণ্ঠ শুনে মাসুম সাহেব পেছনে ফিরে রুমান সাহেবকে দেখে মুচকি হেসে বলেন, এই যে বিছানায় শুয়ে আছে। ডক্টর রুমান সাব্বিরের মাথার কাছে বসে সাব্বিরের কপালে হাত দিয়ে চমকে ওঠে। দ্রুত হাতের পালস আর চোখ চেক করে বলে, এ কি রে, ছেলেটার তো ভীষণ জ্বর। আবার তোর ভাতিজা মেরেছে সকাল সকাল, যার কারণে ছেলেটা সেন্সলেস হয়ে গিয়েছে। এসব ঠিক না বুঝলি মাসুম, ছেলে মেয়েকে শাসন কর। সে যাই হোক, আমি একটা জ্বরের ইঞ্জেকশন আর হাতে স্যালাইন দিয়ে যাচ্ছি। ভীষণ দুর্বল মনে হচ্ছে ছেলেটা। যা লাগে দিয়ে বাসায় আসিস, আমি যাই তোর নাস্তার ব্যবস্থা করি গিয়ে। মাসুম সাহেব চলে যায় সেখান থেকে। রহিম চাচা অপলক চেয়ে আছে সাব্বিরের মুখের দিকে। এমন সময় অস্পষ্ট স্বরে বলে ওঠেন, ডাক্তার সাহেব, আপনি একটু আমার সাব্বিরের দিকে তাকিয়ে দেখেন তো, ওর মুখটা কি হীরের টুকরোর মতো নয়? ডক্টর রুমান রহিম সাহেবের কথা শুনে মুচকি হেসে বলে, তার চেয়েও বেশি রহিম ভাই, ছেলেটার মুখে অসম্ভব মায়া। হাতে ক্যানেলা লাগিয়ে দিলাম, আর এই নিন ওষুধগুলো। 3 বেলা ভরা পেটে খাইয়ে দিবেন, ভুলেও বিছানা থেকে উঠতে দিবেন না। আচ্ছা স্যার, তাহলে কত টাকা দিতে হবে আপনাকে? 1 পয়সাও না রহিম ভাই। ছেলেটাকে আমার ভীষণ ভালো লাগে, ওর চিকিৎসা আমি ফ্রিতেই দিলাম। এখন আসি, স্যালাইন শেষ হতে 4 ঘন্টা লাগবে। আমি 3 ঘন্টা পর আবার আসবো। ডক্টর রুমান চলে যায়। রহিম সাহেব কৃতজ্ঞতা দৃষ্টিতে তাকিয়ে থাকেন তার চলে যাওয়ার দিকে। ড্রয়িং রুমের সোফায় বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে ডক্টর রুমান সাহেব তার বন্ধু মাসুম সাহেবকে বলে ওঠে, শোন মাসুম, এখন থেকে ছেলে মেয়েকে শাসন করা শুরু করে দে। আগে কি করেছিস না করেছিস সেসব ভুলে যা। আমি যতটুকু বুঝেছি তো 2 ছেলে মেয়েই বিগড়ে গিয়েছে। রুমান, তোকে কতবার বলেছি আমার ছেলে মেয়েকে নিয়ে কোনো কথা বলবি না। বারবার তবুও কেন বলিস বলতো? ওদেরকে ওদের মতো থাকতে দে। আর তাছাড়া কি এমন করেছে ওরা শুনি? এলাকায় ছেলের সম্পর্কে খোঁজ নিস, তবে বুঝে যাবি কি করেছে। আর মেয়ের সম্পর্কে খোঁজ নিতে হলে মেয়ের ভার্সিটিতে যাস। মাসুম সাহেব এবার খানিকটা কর্কশ গলায় বলেন, আচ্ছা, ওসব বাদ দে এখন। কোথায় যাচ্ছিস তুই? চা তো শেষ কর। না, আর খাবো না। তোর মন মানসিকতা দেখে
তোর সাথে বসে চা খাওয়ার ইচ্ছেটা মরে গেছে। কথাটা বলে ডক্টর রুমান বেরিয়ে আসে বাসা থেকে। এমন সময় গ্যারেজে চিৎকার চেঁচামেচি শুনে ডক্টর রুমান দ্রুত সেদিকে এগিয়ে গিয়ে দেখে তার বন্ধুর মেয়ে মিম রহিম সাহেবের দাড়ি টেনে ধরে চিৎকার করে বলছে, শালা বুড়ো, তো সাহস কি রে? হ্যাঁ, কি করে হলো আমাকে বাধা দেবার? ওই চাকরের বাচ্চা আমি মেরে টুকরো টুকরো করবো ওকে। বলেছিলাম না গাড়ি ধুয়ে মুছে রাখতে, ও রাখেনি কেন মুছে? মা, ওর ভীষণ জ্বর, আর গাড়ি ধোয়ার সময় রাশেদ বাবা ওকে মেরেছিল, যার কারণে ও জ্ঞান হারিয়ে ফেলেছে। তো তুই কেন মুছে রাখিসনি বল? তোকে কি শুধু শুধু গেইটে দাঁড়িয়ে থাকার জন্য বেতন দিই তোকে? হ্যাঁ, বাকিটা বলার আগে ঠাস 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 শব্দে কেঁপে ওঠে রহিম সাহেব। চোখ দুটো খিচে বন্ধ করে ফেলে, কিন্তু কোনো ব্যথা না পেয়ে চোখগুলো খুলে দেখে মিম গালে হাত দিয়ে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা রুমান সাহেবের দিকে। মিম, তুমি এত বেয়াদব হয়ে গেছো? ছে, আমি ভাবতেও পারছি না নিজের বাবার বয়সী একটা লোকের দাড়ি ধরে টানছিল। তুমি মুসলিম পরিবারের সন্তান তো, নাকি ইবলিসের বংশধর? মিম প্রথমে থমকে গেলেও নিজের হুঁশ ফিরতেই রাগে গর্জে ওঠে। 2 টাকার ডাক্তারের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমার গায়ে হাত দিলি, তোকে আজ আমার বাবা খুন করে ফেলবে। মিম কথাগুলো বলতে বলতে গ্যারেজ থেকে বের হতে নেবে তার আগেই মাসুম সাহেব মেয়ের সামনে এসে দাঁড়ায়। বাবাকে দেখে মিম দাঁড়িয়ে যায়, তারপর হুট করেই মাসুম সাহেবের হাত ধরে টানতে টানতে নিয়ে আসে রুমান সাহেবের সামনে। তারপর, বাবা, এই 2 টাকার ডাক্তার আমার গায়ে হাত দিয়েছে, আমাকে থাপ্পড় মেরেছে। তুমি এক্ষুনি এই 2 টাকার ডাক্তারের এই হাত দুটো কেটে টুকরো টুকরো করে ফেলো, আমি কুকুরকে দিয়ে খাওয়াবো। মেয়ের এহেন আচরণে মাসুম সাহেবই বড়ই লজ্জিত। বন্ধুর সামনে এভাবে লজ্জিত হবেন তিনি স্বপ্নেও ভাবেননি। এদিকে মাসুম সাহেবকে কিছু বলতে না দেখে মিম আরও ক্ষিপ্ত হবে নিজে। রুমান সাহেবকে মারতে যাবেন, অমনি মাসুম সাহেব মেয়ের হাতটা টেনে ধরে বলেন, মিম্মা, এবার কিন্তু তুমি বেশি বেশি করছো। রুমান আমার বন্ধু। তো আমি কি করবো বাবা? তোমার এই বন্ধু তো 2 টাকার ডাক্তার মাত্র, আর ওর সাহস কিভাবে হলো আমাকে মারার, তাও আবার 2 টাকার দারোয়ানের জন্য? মাসুম সাহেবের ইচ্ছা করছে মিমকে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মারতে, কিন্তু এতজনের সামনে নিজের মেয়েকে অপমান করতে তার বিবেকে বাধা দেয়। আর দ্রুত মিমের হাত ধরে গ্যারেজ থেকে বের হতে হতে রুমান সাহেবকে বলেন, বন্ধু, তুই দয়া করে বাসায় চলে যা, আর আসিস না এখানে। আমার মেয়েকে ভুলে মেরেছিস আজ, তাই কিছু বললাম না। এরপর আর সেই দুঃসাহস দেখাস না। তবে কিন্তু আমি ভুলে যাব আমাদের এতদিনের বন্ধুত্বের কথা। তুই তো জানিস সব কিছুর আগে নিজের রক্ত। ডক্টর রুমান সাহেব বন্ধু মাসুমের কথায় মুচকি হেসে রহিম চাচার কাঁধে হাত রেখে বলেন, কি থেকে কি হয়ে গেল রহিম ভাই? কিছুই বুঝলাম না। আপনি ভাইজান শুধু শুধু মেয়েটাকে মারলেন, কি দরকার ছিল মিমকে মারার? আমার মতন সামান্য দারোয়ানের দাড়ি টেনেছে, এতে কি বা আসে যায়? অনেক কিছু আসে যায় রহিম ভাই। নবীর শূন্যতে কেউ হাত দিবে আর আমি তা চেয়ে দেখতলব? জীবনেও না। যাই হোক, আপনি দয়া করে নিজেকে ছোট করে দেখবেন না। চলুন যাই, ছেলেটাকে দেখে আসি। ঘরের বাইরে উচ্চস্বরে চেঁচামেচির শব্দে সাব্বিরের ঘুমটা ভেঙে যায়। ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে দেখে হাতে স্যালাইনের সূঁচ দেওয়া। কিছুটা অবাক হলেও সকালের কথা মনে পড়তে চোখ থেকে 2 ফোঁটা পানি গাল বেয়ে পড়তে থাকে। এমন সময় সাব্বির দরজার দিকে তাকিয়ে দেখে রহিম চাচার সাথে আরও একজন বয়স্ক লোক ভেতরে প্রবেশ করছে। লোকটাকে দেখে সাব্বিরের মুখে হাসি ফুটে ওঠে, কারণ তিনি হলেন রুমান সাহেব। সাব্বিরের সাথে তার ভীষণ খাতির। রুমে ঢুকে সাব্বিরের হাসি দেখে রুমান সাহেব নিজেও মুচকি হাসে আর বলে, কি ইয়াং ম্যান, সামান্য কিছু কিল ঘুষি খেয়েই সেন্সলেস হয়ে গিয়েছিলে যে? আসলে শরীর ভালো ছিল না আঙ্কেল, সকাল থেকে কিছু খাইনি, সাথে প্রচণ্ড জ্বর। শরীর নিয়ে বাজারে গিয়েছিলাম হেঁটে, যার ফলে ক্লান্ত ছিলাম। তারপর 2 ভাই বোনের হাতে মার খেয়ে আর নিজেকে সামলিয়ে উঠতে পারিনি। ব্যাস ব্যাস, আর বলতে হবে না। তুমি প্রচুর কথা বলো বুঝলে, তোমার কণ্ঠে জাদু আছে বোধহয়, শুনতে এতই মধুর যে কি বলবো। রহিম ভাই, নিন আপনার ভাতিজা সুস্থ প্রায়। রহিম চাচা রুমান সাহেবের কথা শোনার পর সাব্বিরের কপালে হাত দিয়ে চেক করে জ্বর আছে কিনা। তবে তেমন জ্বর না থাকায় রহিম চাচার মুখ থেকে দুশ্চিন্তার কালো ছাপ উধাও হয়ে যায়। মুখে হাসি হাসি ভাব নিয়ে কৃতজ্ঞতার দৃষ্টিতে রুমান সাহেবকে বলেন,
রহিম চাচা রুমান সাহেবকে বলেন, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। ওটা আমাকে নয়, আপনার বস মানে আমার পাগল বন্ধু মাসুম সাহেবকে দিবেন ভাই। ওই আমাকে না ডাকলে আমি তো জানতামই না। রহিম চাচা রুমান সাহেবের কথা শুনে চুপ হয়ে যান, কেননা তিনি এতক্ষণ মাসুম সাহেবকে সবচেয়ে খারাপ মানুষ হিসেবে ভেবেছিলেন। রহিম চাচাকে রুমান সাহেব চুপ করে থাকতে দেখে আর কথা বাড়ায় না। সাব্বিরের হাতের স্যালানটা চেক করে বলে, শুনো সাব্বির, আর হয়তো সর্বোচ্চ 1 ঘন্টা স্যালাইন চলবে। ঘুমিয়ে পড়ো না, তবে কিন্তু বিপদ হতেও পারে। জি, বুঝতে পেরেছি আঙ্কেল। ভালোভাবে ক্যানেলার খুলে এই পটিটা লাগিয়ে নিও, আর ঔষধ দিয়েছি, খেয়ে নিও। আমি আসছি, হয়তো আজ আর আসবো না, তবে তুমি সময় করে একদিন আমার চেম্বারে এসো। সাব্বির মাথা নাড়ায়। রুমান সাহেবও বিদায় নিয়ে চলে যান। এতক্ষণ রহিম চাচা চুপ করে থাকতেও রুমান সাহেব চলে যেতেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। রাগে গর্জে উঠে বলেন, তোকে আমার মেরে ফেলতে ইচ্ছে করছে সাব্বির। তো ফেলো না, তোমাকে বারণ করেছে কে বাবা? সাব্বিরের মুখ থেকে বাবা ডাক শুনে স্তব্ধ হয়ে যায় রহিম সাহেব। তবুও নিজেকে সামলিয়ে নিয়ে চাপা স্বরে বলে, চুপ, আর ভুলেও আমায় বাবা ডাকবি না। তুই তো জানিসই আমি তোর বাবা না। তবে কেন আমায় বারবার বাবা ডেকে কষ্ট দিতেছিস বলতো? সাব্বির মুচকি হেসে বলে, কি করব বলো? যাকে ছোটবেলা থেকে দেখে আসলাম, যার খেয়ে বড় হলাম, আমাকে মানুষ করার জন্য নিজে বিয়ে করলো না, তোমারও তো বাবা ডাক শুনতে ইচ্ছে করেই, তাই নয় কি? চুপ কর তো, আর বক বক করিস না। আমাকে বাবা ডাকবি না। কেন যেন বুকটা কেঁপে উঠে আমার। আমাকে চাচাই ডাকবি। আর কে কইলো আমি তোর জন্য বিয়ে করি নাই? সাব্বির রহস্যময় হাসি দিয়ে বলে, সব কথা বলতে হয় না, কিছু কথা বুঝে নিতে হয়। নিজে তো রোজ মাতাল হয়ে থাকতে, আমাকে রাস্তায় কুড়িয়ে পাওয়ার পর থেকে মাতলামি ছেড়ে ভালো হয়ে গিয়েছিলে কেন বলো তো? তো কি করতাম? আমার কামাই তখন খুব আসিল। রোজ মদ খাইলে তো দুধ কোথা থেকে কিনতাম আমি শুনি? এখনো সব বাদ দে, মাথা গরম করস না। এমনিতেই মাথা গরম, মন চায় তোরে আচ্ছা মতন পেটাই। তো পেটো না, বারণ করেছে কে? রহিম সাহেব ভেঙে পড়েন। দ্রুত সাব্বিরকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরে বলেন, ও কথা মুখে আনিস না বাজান। তোরে মারলে আমি বাসুম কেমনে? তুই আমার কথা একটুও শুনিস না, বুঝলি বাবজান? কি শুনবো বলো তো? তোমাকে ছেড়ে আমি ভুলেও শহরে যাইতে পারুম না। শহরে না গেলে মানুষ হবি কেমনে? দেখো চাচা, মানুষ হতে হলে শহরে পড়তে হয় না, মানুষ হতে হলে সুন্দর মনের অধিকারী হতে হয়। আমি আশা করি একটা সুন্দর মনের অধিকারী। হয়েছে হয়েছে, তোর আর কথা শুনতে ভালো লাগছে না। পাইছিস একটা কথা, তবে তুই কান খুল্লা শুন রাখ। তোরে আমি শহরে পাঠাইয়া সারুম। আমি গেলে তো তোর বাবাও যাইব। কথাটা বলে হনহন করে চলে যায় রহিম সাহেব। সাব্বিরও চুপচাপ শুয়ে থাকে। ড্রয়িং রুমের আগে গর্জাতে গর্জাতে মিম ওর বাবা মাসুম সাহেবকে বলে ওঠে, বাবা, তুমি 2 টাকার ডাক্তারের বাচ্চা, কিছু বলছো না কেন? ওর কত বড় কলেজে আমাকে থাপ্পড় মারে। মাসুম সাহেব মাথায় হাত দিয়ে চুপ করেছিলেন। মেয়ের পাগলামি বেড়ে যাওয়ায় এবার তিনি সোফা থেকে উঠে এসে ঠাস ঠাস করে মেয়ের গালে থাপ্পড় মেরে বসেন। তারপর ধীর পায়ে আগের ন্যায় সোফায় গিয়ে বসে গলা ঠেকিয়ে স্ত্রী রাহেলা বেগমকে বলেন, ইদানিং ছেলে মেয়ে বেশি মাথায় উঠে গেছে বুঝলে রাহেলা। মাঝে মাঝে 2-4টা থাপ্পড় মেরে তাদের বুঝিয়ে দিতে হবে সে কার সাথে কথা বলছে। রাহেলা বেগম বেশ ভীতু তবে হিংসুটে মহিলা। স্বামীর রাগ দেখে তিনি কোমল কণ্ঠে বলেন, হ্যাঁ, তা যা বলেছ, মেয়ে আর ছেলেটা পুরোই বিগড়ে গেছে বেশি লাইপে। তা তুমি চা খাবে গো? হ্যাঁ, 1 কাপ দুধ চা নিয়ে এসো, সাথে একটা লাঠিও। রাশেদ খুব বেড়ে গেছে, ওকে একটু সাইজ করবো আবার। রাহেলা বেগম ছেলেকে মারার কথা শুনে কিছুটা বিরক্ত হলেও স্বামীর মুখের ওপর কিছু না বলে চলে যায় কিচেনে চা বানানোর জন্য। মাসুম সাহেব আবারও তাকায় তার মেয়ের দিকে আর বলে, যাত্রার গায়ে হাত দিয়ে যেও না, পরিণাম ভালো হবে না। তুমি তো চেনোই আমার বন্ধু রোমানকে, তার কতটা ক্ষমতা সেটা আর হয়তো তুমি জানো না। কিন্তু বাবা, ও আমাকে মারবে আর আমি চুপ করে থাকবো? কত বড় সাহস আমাকে মারে! আমিও তাই দেখেছি, তবে তোমারও তো দোষ আছে মা। তুমি কেন ওর সামনে ওই বুড়ো দারোয়ানের দাড়ি টানতে গেলে? তুমি জানো না দাড়ি টানতে নেই, পাপ হবে। সরি বাবা,
আসলে মাথা গরম হয়ে গেছিল। তাছাড়া তুমি তো জানোই আজ আমার বান্ধবীদের নিয়ে ঘুরতে যাওয়ার কথা। ও শালা কামচোর, আমার গাড়িটা ধুয়ে পরিষ্কার করতে বলেছিলাম। হ্যাঁ, সে তো করেছেই। গাড়িটা একদম নতুনের মতো ঝকঝকে হয়ে গিয়েছে। এতে রাগার কি হলো? কি হলো মানে? গাড়ি মুছবে কে? ওর বাবা? মেয়ের এই সামান্য বিষয় রেগে যেতে দেখে মাসুম সাহেব হেসে দেন। তারপর মেয়ের হাত ধরে টেনে নিয়ে এসে নিজের পাশে বসিয়ে বলেন, পাগলি মা আমার, এভাবে কাউকে আঘাত করে যেও না। যদিও করে থাকো তবে দ্রুত সেখান থেকে চলে আসবে। আজকের মতো মাফ করে দিলাম। এরপর আর কোনো বয়স্ক লোককে মারতে যেও না, খারাপ দেখায়। ঠিক আছে বাবা, তবে শুনে রাখো, ওই চাকরের বাচ্চা সাব্বিরকে আমি ছিঁড়ে ফেলবো। কিন্তু ওই বুড়োর জন্য আমি তো কিছু করতে পারছি না, কেননা কোনোভাবে ঠিক হাজির হয়ে পায়ে চেপে ধরে কেঁদে দেয়। বুঝলে না মা, ওটাই হলো ভিখারিদের অস্ত্র। যাই হোক, এই নাও ক্রেডিট কার্ড, মন মতো শপিং করো গিয়ে। ক্রেডিট কার্ড পেয়ে মিম খুশিতে লাফাতে লাফাতে ওর বাবাকে অনেকগুলো চুমু খেয়ে চলে যায়। এমন সময় পেছন থেকে রাশেদ বলে ওঠে, বাহ বাহ, কি দেখছি এগুলো মাসুম সাহেব? ছেলের এমন ব্যবহারে মাসুম সাহেব অবাক হয়ে মাথা না ঘুরিয়েই বলেন, রাশেদ, এই কেমন ব্যবহার? বাবার নাম ধরে কেউ ডাকে? রাশেদ ভাববিলাসীন ভাবে সোফায় বসতে বসতে বলে, কেউ না বললেও আমি বলি, তোমাকে সকালে আমার নতুন বাইক কেনার জন্য 6 লাখ টাকা চাইলাম, দিলে না। অথচ মেয়েকে শপিংয়ের জন্য পুরো ক্রেডিট কার্ড দিয়ে দিলে। তো কি হয়েছে? তুমি যথেষ্ট বড় হয়েছ। আজ বাদে কাল তোমার মাস্টার শেষ হবে। এখন নিজে একটা গতি তো করো। কি দরকার পাড়ার বকাটে হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার? এই চুপ, তোমার বক বক শুনতে আমি এখানে এসে বসিনি। আমার একটাই কথা, আমাকে এক্ষুনি 6 লাখ টাকা দিবে। আমার বাইক পছন্দ হয়েছে, আমি কিনবই সেটা। মাথা গরম কইরো না, সামনে থেকে বিদায় হও বেয়াদব। মুখে মুখে কথা বলতে শিখে গেছো, পিঠের চামড়া একদম ছিঁড়ে ফেলবো বলে দিলাম। বাবা, বাকিটা বলার আগে মাসুম সাহেব ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বসে রাশেদকে। রাগে মাসুম সাহেব হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, সাথে সাথে দুটো লাথি মেরে বসে। রাশেদ তাল সামলাতে না পেরে দূরে ছিটকে পড়ে যায়। দৌড়ে আসে কিচেন থেকে রাহিলা বেগম। ছেলেকে পড়ে থাকতে দেখে তিনি এগিয়ে গিয়ে তুলতে নেবে, তার আগেই মাসুম সাথে আরও দুটো লাথি মেরে বলে, আজকের পর থেকে তোকে যেন বাসায় না দেখি। খুব সাহস বেড়ে গেছে তোর। বাবাকে নাম ধরে ডাকা, এমনকি হুমকি দাও। বাবার টাকায় ফুটানি মারো, রাস্তার গুন্ডাদের সাথে মেশো। যাও এখন শূন্য পকেটে সেই বন্ধুদের কাছে, দেখবে আমার চেয়েও বেশি লাথি মারবে। রাশেদের বাবা, ছেলেকে মারলে তুমি? চুপ করো রাহেলা, এই ছেলে নয়, এ পশু হয়ে গেছে। পড়ার নাম নেই, আজ বাদে কাল মাস্টার্স ফাইনাল পরীক্ষা। উনি গুন্ডামি করে, আজ থেকে ও আমার সন্তান না। কথাটা বলে চলে যায় মাসুম সাহেব। রাশেদ নিজেও মাটি থেকে কোনো মতে উঠে লজ্জা বাসা থেকে বেরিয়ে যায়। পরের দিন, এই সাব্বির, সাব্বির, কি হয়েছে চাচা? এই সকাল সকাল ডাকছো কেন? সাধে কি আর ডাকছি? তোরে না ভার্সিটিতে যেতে হবে, সে খেয়াল কি তোর আছে? শরীর ভালো হতে না হতেই তোমার আমাকে ভার্সিটিতে পাঠাতে হবে? অবশ্যই, তোকে আমি একদিনও ভার্সিটি মিস দিতে দিব না। যা, দ্রুত রেডি হয়ে ভার্সিটিতে যা। আর শোন, আর এই বাড়ির কামলাগিরি করতে হইব না। মানে? মানে করিস কেন? বুঝিস না সোজা কথা? তোকে এই বাড়িতে আর কোনো কাজ করতে হইব না। আমি দারোয়ানগিরি করে যা বেতন পাইবু তা দিয়াই চলে যাইব। তোর কাজ করতে হইব না, তুই পড়াশোনা কর। তোর মতন শিক্ষিত ছেলেকে ভার্সিটির লাস্ট গার্ল চাকরের বাচ্চা বলবে, আমি তা শুনতে পারুম না। সাব্বির মাথা দোলায় আর মুচকি হেসে বলে, বুঝেছি চাচা, তুমি আমাকে শহরে পাঠিয়েই ছাড়বে। সে আমি পাঠাইব তোকে বাগুড়ায়, আর রাখবো না। ঢাকায় গিয়ে নামি দামি কলেজে পড়বি, বুঝেছিস? কিন্তু ওখানে পড়তে বহু টাকা লাগবে, তুমি পাবে কোথায়? ওখানে টিউশন করবি, আর আমার বেতন 15,000 টাকা সবটাই তোকে দিয়ে দেব। এখন যা তো ভার্সিটিতে,
তোর যে এত কথার প্যাচ ভালো লাগে না। আমি খিচুড়ি রান্না করছি, ফ্রেশ হয়ে এসে খেয়ে যা দ্রুত। 3 দিন পর ভার্সিটিতে আসতেই দুজন বুলেটের গতিতে ছুটে আসে সাব্বিরের দিকে। সাব্বিরও তাদের দেখে দৌড়ে ছুটে যায় তাদের দিকে। হ্যাঁ, সেই দুজন সাব্বিরের খুব কাছের বন্ধু, নয়ন আর শয়ন। সাব্বির তাদের কাছাকাছি যেতে নয়ন প্রাণ খোলা হাসি দিয়ে বলে, কিরে কেমন আছিস এখন? ওই আছে আর কি। তা তোদের দুটোর কি খবর? আর খবর শালা, তোর ওই পাগলির জন্য শান্তিতে ভার্সিটিতে আসতে পারি না। মানে? মানে কি বে? রুমানা আমাদের পাগল বানিয়ে ফেলেছে। ভার্সিটিতেই আসলে তোর খবর জানতে মহিয়া হয়ে ওঠে। জ্বালিয়ে মেরেছে খুব, বুঝলি? খবর জানতে চাইছি, জানিয়ে দিলেই পারতি। এতে জ্বালানোর কি হয়েছে শুনি। আর তাছাড়া রুমুর বাবা মানে রোমান আঙ্কেলই তো গতকাল আমাকে চিকিৎসা করেছে। বুঝবি না তুই দোস্ত, এখনো তুই বাচ্চা। রোমানার জ্বালিয়েছে কেন বলছি, একবার ভালো করে তাকিয়ে দেখিস মেয়েটার চোখের দিকে। শাল চুপ। আমি কবি নই যে মেয়েদের চোখের দিকে তাকিয়ে থাকবো। ভাই দেবে, চল এবার ক্লাসে যাই। সামনে তো দ্বিতীয় বর্ষের পরীক্ষা। কেমন প্রিপারেশন তোদের? আর প্রিপারেশন, রোজ রোজ ছোট মাছের তরকারি দিয়ে এক পাতিল ভাত খাচ্ছি, বুঝলি দোস্ত? কি পরীক্ষার সাথে ভাত খাওয়ার কি সম্পর্ক রে? আরে বেটা, ছোট মাছের তরকারি দিয়ে ভাত খেলে চোখের জ্যোতি বাড়ে। এতে অন্যর খাতা লেখা দূর থেকেও দেখতে পারবো। তোর দ্বারা সেটাই মানায়। যাই হোক শোন সাব্বির, আমরা ক্লাসে যাচ্ছি, তুই এই বটলাতেই বসে থাক। বেচারি রোমানা এখনো আসেনি। আসলে ওর সাথে দেখা করে তবেই ক্লাসে আসিস, আমরা তোর জায়গা ধরে রাখবো। কথাটা বলে শয়ন নয়নকে টেনে নিয়ে চলে যায় সেখান থেকে। সাব্বিরও মুচকি হেসে বসে পড়ে বটতলায়। বাবা, বাবা, কোথায় গেলে তুমি? এই তো মা, আমি এখানে। ডাইনিং টেবিল থেকে জবাব দেন তিনি। বাবার সাড়া পেয়ে রুমানা এগিয়ে গিয়ে বাবার পাশের চেয়ারে বসে। রুমান সাহেব ও মেয়ের প্লেটে পরোটা ডিম অমলেট তুলে দিতে দিতে বলেন, তা আজ এত খুশি খুশি লাগছে কেন তোমায় মামুনি? রুমানা মুখটা গোমরা করে বলে, কেন বাবা, আমি খুশি দেখে তোমার হিংসে হচ্ছে বুঝি? ছে ছে, কি বলে এসব আমার পাগলি মা? তোর খুশিতেই তো আমি খুশি। তাহলে এই কথাটা বলছো যে? বলছি কি, আর এমনি গত 3 দিন তোর মুখের দিকে আমি তাকাতেই পারিনি। কেমন উদাসীন হয়েছিলি। আজ হুট করে এত খুশি দেখে বলছিলাম আর কি। সিক্রেট বাবা, তোমাকে বলবো না আমি? না বললেও আমি বুঝি মামুনি। আমিও তোমার বয়স পার করে এসেছি। তা সাব্বির আজ কলেজে এসেছে বুঝি? রুমানা কেসে ওঠে বাবার কথা শুনে। রুমান সাহেবও মেয়ের কাণ্ড দেখে মুচকি হেসে পানির গ্লাস এগিয়ে দিতে দিতে বলেন, থাক, আর কেসে উঠতে হবে না। মেয়ের মনে কি চলে আমি বাবা হয়ে না বুঝলে কে বুঝবে শুনি? আর তাছাড়া আমি হার্ট স্পেশালিস্ট, বুঝলে? সবার মন বোঝার ক্ষমতা আমার আছে। থাক থাক বাবা, তোমাকে আর ঢম মারতে হবে না। তাছাড়া সাব্বিরকে আমি হেট করি, বুঝলে? কত বড় পাজি বলো, আমাকে না বলে 3 দিন ভার্সিটিতে আসেনি। আমি তো চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলাম। রুমান সাহেব শান্ত প্রকৃতির মানুষ। নিজের একমাত্র মেয়ের সাথে বন্ধুর মতো আচরণ করেন বলেই মেয়ের মনে সব খবর জানতে পারেন। মেয়ে যে কাউকে মন দিয়ে ফেলেছে সেটা তিনি বুঝে ফেলেছেন। কিছুটা শান্ত আর গম্ভীর কণ্ঠে বলেন, এখন নাস্তা সেরে নাও, ঠান্ডা হয়ে যাবে। আর শুনো মামনি, এমন কিছু করো না যাতে তোমার বা আমার মান সম্মান নষ্ট হয়। জি বাবা, আসলে থাক, বলতে হবে না। সাব্বির ছেলেটার বাবা মা নেই, তবে একজন বাবার মতো মানুষ আছেন, তিনি রহিম ভাই। তাকে আমি সেই বহু বছর থেকে চিনি, আর সাব্বিরকে ছোটবেলা থেকে। রুমান পরোটা আর অমলেট এক টুকরো মুখে দিয়ে বাবার দিকে তাকিয়ে বলে, কিভাবে বাবা, আমাকে বলো তো প্লিজ। আজ থেকে সম্ভবত 22 বছর আগে রহিম ভাই ছিল সম্পূর্ণ মাতাল এক দারোয়ান। রোজ নেশা করতো, তবে আমার বন্ধু হিসাবেই দেখতাম, মানা করতাম, শুনতো না। হঠাৎ একদিন রাতে একটা ছোট্ট 1.5 বছরের ছেলেকে নিয়ে আমার চেম্বারে আসেন। ছেলেটার জ্বর এসেছিল খুব। প্রথমে আমি অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম ছেলেটা কার।
ভাই তিনি প্রথমে নিজের বলতেই আমি বলে ফেলি, আপনি তো অবিবাহিত। রহিম ভাই সত্যি বলুন, নয়তো পুলিশ ডাকবো। তারপর স্বীকার করলেন রাস্তার পাশের এক ডাস্টবিনের পাশে দামি তোয়ালেতে মুড়ানো ছিল বাচ্চা। তারপর কি হলো? প্রথমে বাচ্চাটাকে আমি হসপিটালে দিয়ে দিতে বললেও রহিম ভাই দিতে দেয়নি। জোর করেই নিজেই মানুষ করেন। নিজের মদ খাওয়ার বাদ দিয়ে সেই টাকা দিয়ে দুধ খাইয়ে বড় করে তোলেন। আর সেই ছেলে আজকের সাব্বির। বাহ, তাহলে তুমি দেখছি নিজের হবু জামাইকে ছোটবেলা থেকেই জানো বাবা। রোমানা, বেশি হচ্ছে কিন্তু। ও এখনো বেকার, আর আমি বেকার ছেলের হাতে মেয়েকে বিয়ে দিব না। তাছাড়া ওর জ্বরে অ্যালার্জি সম্ভবত। একটু ঠান্ডা লাগতেই 3-4 দিন জ্বর থাকে। এই যে 3 দিন ভার্সিটিতে যায়নি জ্বরের কারণেই। বুঝেছি, এই কেয়ারলেস ছেলেটাকে আমি সোজা করে ফেলবো, বুঝলে বাবা? এখন আমি আসি, বাই বাই। রুমানা বেরিয়ে পড়ে বাসা থেকে। গাড়ি থাকলেও হেঁটেই ভার্সিটির দিকে এগিয়ে যেতে থাকে, কারণ 2 মিনিট হাঁটলেই ভার্সিটি। এদিকে রুমান সাহেবও নাস্তা করে নিজের বাসার সামনে করা চেম্বার খুলে বসেন। অনেকক্ষণ ধরে বটতলায় বসে বসে বিরক্ত হয়ে যায় সাব্বির। না আছে ঘড়ি, না আছে মোবাইল। তবে আন্দাজ করে নেয় আনুমানিক 30 মিনিট তো হয়েই গিয়েছে। মনে মনে নয়না শয়নকে গালি দিয়ে উঠে যেতে নেবে, অমনি পেছন থেকে মায়াবী কণ্ঠে একটা মেয়ে সাব্বিরকে ডেকে ওঠে। এই ইডিয়েট, কোথায় যাচ্ছেন শুনি? ঘুরে তাকিয়ে দেখে রুমানা হেঁটে আসছে। মুগ্ধ নয়নে তাকায় সামনে দাঁড়িয়ে থাকা রুমানার দিকে। সদা হাস্যোজ্জ্বল একটা মেয়ে, চোখগুলো ঠিক মুক্তোর দানার মতো। সাব্বিরের এমনভাবে একভাবে তাকানো দেখে রুমানা সাব্বিরের ঠিক কাছে এসে বলে ওঠে, এই যে জানাব সাব্বির, এভাবে হাঁ করে তাকিয়ে থাকবেন না, আমার কেমন যেন করে। সাব্বিরের হুঁশ ফিরে আসে। দ্রুত নিজেকে সামলিয়ে নিয়ে বলে ওঠে, কই তাকিয়েছিলাম শুনি? আমি কখনই তাকাইনি আপনার দিকে। আপনি দেখছি মিথ্যে বলা শিখে গিয়েছেন। তাছাড়া আমি কখন বললাম আমার দিকে তাকিয়েছিলেন? বুঝলেন সাব্বির সাহেব, চোরের মন পুলিশ পুলিশ। সাব্বির মুখ ভেঙচি কেটে বলে, কচু। আচ্ছা, ওসব বাদ দিন, এখন বলুন চলে যাচ্ছিলেন কেন? তো এই বটতলায় বসে সন্ন্যাসী হওয়ার চেষ্টা করব, শালা এই 2 বিচ্ছু আমাকে এখানে একা বসিয়ে রেখে চলে গেল। বলে গেল কেউ নাকি আমাকে দেখার জন্য ছটফট করছে। জি না, আমি কখনোই ছটফট করিনি ওকে। আর হ্যাঁ, 3 দিন ভার্সিটিতে আসেননি কেন শুনি? জানেন আমি কত মিস করেছি আপনাকে। দেখুন রুমানা, আপনি বেশি বেশি করছেন না তো? কি দরকার বলুন তো আমার মতো বাবা মাহীন একটা ছেলের জীবনে জোর করে জায়গা করে নেওয়ার? চুপ, বেশি বলবেন না তো। আপনি বাবা মাহীন হলে আমিও তো মাহীন। তবু আপনার নির্দিষ্ট পরিচয় আছে, আমার তো তাও নেই। নিজেকে আমার থেকে দূরে সরিয়ে নিন, এতেই আপনার জন্য মঙ্গল, নয়তো পরে কষ্ট পাবেন। কথাটা শেষ করে সাব্বির হনহন করে ক্লাসের দিকে চলে যেতে থাকে। এদিকে গাছের আড়াল থেকে রাশেদের চেলা রাফি সাব্বির আর রুমানাকে কথা বলতে দেখে এক দৌড়ে রাশেদের কাছে চলে যায়। তারপর, ভাই গরম খবর নিয়ে আসছি। ঢং না করে বলে ফেল, কিসের খবর নিয়ে এসেছিস? ওই যে আপনার বাড়ির চাকরের বাচ্চা সাব্বির আছে না, ওর সাথে মনে হয় রুমনা ভাবির ইটিস পিটিস আছে। রাফির কথা শুনে রাশেদ বাইকের ওপর থেকে লাফিয়ে উঠে রাফির কলা চেপে ধরে দাঁত কিরমির করতে করতে বলে, শালা মজা নেস আমার সাথে? এই কলেজের কোনো বাপের ব্যাটার সাহস নেই আমার রুমানার দিকে চোখ তুলে তাকাতে, সেখানে তো ওই চাকরের বাচ্চা। ভাই আমি মাত্র নিজের চোখে দেখে আসছি। চল দেখি শালাকে আর সাইজ করব। কথাগুলো বলতে বলতে দলবল নিয়ে ছুটে যেতে থাকে ক্লাসের দিকে। এদিকে ক্লাসের ফার্স্ট বেঞ্চে পাশাপাশি বসে স্যারের লেকচার শুনছে সাব্বির আর রুমানা। অবশ্যই সাব্বিরই শুধু শুনছে, রুমানা তো হা করে তাকিয়ে আছে সাব্বিরের হীরার টুকরা মুখখানার দিকে। এমন সময় দলবল নিয়ে রাশেদ ক্লাসে ঢুকতে সবাই দাঁড়িয়ে যায়। রাশেদ এক পলক সবার দিকে তাকিয়ে রুমানা আর সাব্বিরের দিকে তাকিয়েই তেড়ে এসে সাব্বিরের টি শার্টের কলার ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে ক্যাম্পাসের দিকে।
আকস্মিক ঘটনায় রুমানা, নয়ন আর শয়ন অবাক হয়ে গেল। তাদের হুঁশ ফিরতে এক দৌড়ে ক্লাসের সবাইকে নিয়ে ক্যাম্পাসের দিকে ছুটতে থাকে। ক্যাম্পাসে ছোট বড় সবার সামনে সাব্বির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর রাশেদ হুঙ্কার ছেড়ে সবাইকে বলতে থাকে, তোদের সবাইকে বলে রাখি, রুমানা আমার জান। রুমানার দিকে তাকানো তো দূরের থাক, তার সাথে সামান্য একটা দুই শব্দ করলেই এই চাকরের বাচ্চার মতন অবস্থা করব তোদের। কথাটা বলে হকি স্টিক দিয়ে সাব্বিরকে মারতে যাবে, তার আগেই রুমানা দৌড়ে গিয়ে রাশেদকে পরপর 5টা থাপ্পড় মেরে বসে। রুমানার এমন কাণ্ডে সাব্বির বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে রুমানার দিকে, আর রাশেদ স্বভাব সুলভ হুঙ্কার ছেড়ে বলে, রুমানা, তোমাকে আমি ভালোবাসি বলেই আজ কিছু বললাম না, এখান থেকে চলে যাও। এই চাকরের বাচ্চাকে আমি এখানেই ক্যাম্পাসেই পুঁতে ফেলবো। রুমানা মুচকি হেসে বলে, বাহ বাহ, তাই নাকি রাশেদ ভাই? আমার জান সোনা ময়না কলিজাকে পুঁতে ফেলবেন আর আমি বসে বসে আঙুল চুষবো? মানে? কিসের মানে? একটু আগে তুই কি যেন বললি? তুই আমাকে ভালোবাসিস? অবশ্য বাসতেই পারিস, তবে আমি তো তোকে বাসি না। তোর মতো গুন্ডা, লোফার আর নেশাখোরকে কে ভালোবাসবে বলতো? রুমানা, এই চুপ, কুত্তার মতো হুঙ্কার দিস না তো। কানের 12টা বেজে গেল। আমার হবু বর সাব্বিরের সাথে বাসর রাতে রোমান্টিক কথা বলতে পারবো না। এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। বেশি বেশি হয়নি, তবে এবার হবে। কথাটা বলে পুরো ক্যাম্পাসের সামনে রুমানা হুট করে সাব্বিরের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। পাক্কা 5 মিনিট কিস করে সাব্বিরের ঠোঁট ছেড়ে দিয়ে রাসেলের দিকে তাকিয়ে চোখ টিপ মেরে এক দৌড়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যায় সে। রাশেদ রাগে আর অপমানে সেখানে না থেকে এক দৌড়ে কলেজের পেছনের দিকে পালিয়ে যায়, আর সাব্বির নিরীহ শিশুর মতো ঠায় দাঁড়িয়ে থাকে ওখানে। ও ভাবতেই পারেনি রুমানা এমন কিছু করে বসবে। সাব্বিরকে এমন পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে নয়ন দৌড়ে সাব্বিরের কাছে গিয়ে বলে, দোস্ত চল চল পালাই এখান থেকে। পুরো ক্যাম্পাস কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তোর আর রুমানার রোমান্টিক সিনের ভিডিও করে নিয়ে যে তারা। কথাগুলো বলতে বলতে সাব্বিরের হাত ধরে দৌড় লাগায় নয়ন। পেছন পেছন শয়নও দৌড়ে বেরিয়ে আসে ক্যাম্পাস থেকে। এদিকে রুমানা নিজেও বাসায় ফিরতেই ওর বাবা রুমান সাহেব রাগী আর কর্কশ কণ্ঠে রুমানাকে ডাকেন। রুমানা ভয়ে ভয়ে ওর বাবার সামনে আসতেই রুমান সাহেব ঠাস ঠাস করে রুমানার গালে থাপ্পড় মেরে চিৎকার করে বলেন, ছি, এই ছিল তোমার মনে মনে রুমানা? এই শিক্ষা দিয়েছি আমি তোমায়? কুকুরের মতো হাজার মানুষের সামনে একটা ছেলেকে জোর করে চুমু খেতে তোমার লজ্জা লাগেনি? বাবা চুপ, একটা ঠু শব্দ করবে না তুমি। ছি, আমি ভাবতেই পারছি না তুমি আমার মেয়ে। কিভাবে পারলে করতে? পারলে তুমি এটা রুমানা? একটা বারও কি মনে পড়লো না আমার কথা? আমি এখন চেম্বারে বসবো কিভাবে? বাবা আমার কথা শোনো প্লিজ। কি শুনবো রুমানা? তুমি শোনার মতো কিছু বাকি রেখেছো? তুমি সাব্বির ছেলেটাকে ভালোবাসো, আমি মেনে নিয়েছি, তাই বলে এত লোকের সামনে এমন অশ্লীল কাজ করবে? বাবা আসলে তোমার বন্ধু মাসুম আঙ্কেলের ছেলে রাশেদ ভাইয়ের কিছু কথা শুনে মাথা ঠিক ছিল না। নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে আমি কাজটা করে ফেলেছি। প্লিজ বাবা, তুমি আমায় ভুল বুঝো না। রুমান সাহেব কিছুটা শান্ত হন। সোফায় শান্তভাবে বসে মেয়ে রুমানার দিকে এক পলক তাকিয়ে চোখটা নামিয়ে নেন, আর মনে মনে ভাবেন আজকালকার দিনে এসব কমন হলেও বাবা হিসাবে তিনি মানতে পারছেন না। আরও কিছুক্ষণ শান্ত থাকার পর মেয়ের হাত ধরে পাশের সোফায় বসান। তারপর, মা রুমানা, আমাকে তুমি মাফ করে দাও, রাগের মাথায় তোমাকে মেরেছি। ছি বাবা, এভাবে বলো না, আমার খারাপ লাগে। তাছাড়া তুমি আমার বাবা, আমার ভুল কাজে শাসন করবে, এটাই তো স্বাভাবিক। তবুও তুমি যথেষ্ট বড় হয়েছো, তোমার গায়ে হাত তোলা উচিত হয়নি। বাবা শুনো, আজকের পর থেকে তুমি আর বাড়ির বাইরে বের হবে না। আমি ঠিক করে ফেলেছি, তোমাকে বাসাতেই আমি নিজে পড়াবো তোমায়। দরকার নেই আর ভার্সিটিতে যাওয়ার। কিন্তু বাবা। কিন্তু তাহলে সাব্বিরের সাথে দেখা করবো কিভাবে, তাই তো? রুমানা লজ্জায় মাথাটা নিচু করে ফেলেন। রুমান সাহেব স্বাভাবিকভাবেই বলেন, শোনো মা, সাব্বির ছেলে অনেক অনেক ভালো। ও
ওকে আমি তোমার জীবনসঙ্গী হিসাবে দেব, তবে এখন নয়, সঠিক সময়। সাব্বিরকে তোমার যোগ্য হিসাবে ফিরে আসতে হবে। আমি জানি সে আসবে। কিন্তু বাবা, আমি ওকে না দেখলে থাকতে পারি না। থাকতে হবে, এটা তোমার শাস্তি। যাও রুমে গিয়ে গোসল করে আল্লাহর কাছে মাপ চাও, তবা করো, আজকের পর আর এমন কাজ করবে না। রুমানা বাধ্য মেয়ের মতো চলে যায়। রুমান সাহেবও উঠে পড়েন সোফা থেকে, তাকে জরুরি কাজে বাইরে যেতে হবে। এদিকে রাহিলা বেগম আর মাসুম সাহেবকে মিম, সাব্বির আর রুমানার কিস করার ভিডিও দেখাতেই রাহিলা বেগম ঘৃণায় চোখ সরিয়ে নিয়ে বলে, ছি 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 ছি, কি লজ্জার বিষয়। দেখো দেখো, রাশেদের বাবা, তোমার বন্ধুর মেয়ে কতটা বদ মেয়ে। আমার ভাবতেই ঘৃণা করছে, সে কিনা আমাদের বাড়ির চাকরের বাচ্চাকে কিস করেছে ভরা ক্যাম্পাসের মাঝে। আর তোমার ছেলে সেই দৃশ্য সামনে থেকে দেখেছে। আমার মনে হয় রাশেদকে শিক্ষা দিতেই রুমান এমন করেছে। যাই হোক, এখন তোমার ছেলে যদি বুঝতে পারে বখাটেদের কেউ ভালো না, বরং এক আকাশ পরিমাণ ঘৃণা করবে। রাহিলা বেগম মুখ প্যাঁচার মতো করে বলে, ছেলেটাকে আর তুমি বুঝলে না বুঝলে। কত করে ছেলেটা বলল রুমানাকে সে বিয়ে করবে, তুমি দিলে না, এমনকি প্রস্তাবও না। তারপরে ছেলে বদলে গেল। যোগ্য হলে ঠিকই দিতাম, ও তো মাতাল। যাই হোক, মিম, শপিংয়ে তোমাকে যেতে হবে না। আমার ক্রেডিট কার্ড ফিরিয়ে দাও এবং এক্ষুনি নিজের রুমে যাও। মিম হতাশ আর অবাক হয়ে বলে, কিন্তু কেন বাবা? সব কিছুর জবাব দিতে বাধ্য নই আমি। বেশি কথা বলো না, যাও ফাস্ট। আমি এই দারোয়ানের বাচ্চাটাকে তাড়িয়ে আসি। মেন গেটের সামনে গিয়ে মাসুম সাহেব জোরে হাঁক ছাড়েন। এই রহিম, এইদিকে এগিয়ে আয়, তোর সাথে কথা আছে। রহিম সাহেব গেট থেকে সোজা মাসুম সাহেবের সামনে আসতেই মাসুম সাহেব সজোরে থাপ্পড় মেরে বসেন। তারপর, শালা ভিখারির বাচ্চা, তোর সেই ভাতিজা কই শুনি? স্যার, সে তো কলেজে গেছে। কেন, কিছু লাগবে আপনার? তোর মতো ভিখারির কাছে আবার বলবার কি আছে? তবে কান খুলে শুনে রাখ, তোর এই ভাতিজা একটা লুচ্চা। ভার্সিটির ক্লাস করতে না গিয়ে লুচ্চামি করে, মেয়েদের জোর করে চুমাচুমি করে। রহিম চাচা এমনিতেই শান্ত, তাকে হাজারটা মারলেও তিনি প্রতিবাদ করতেন না। তবে সাব্বিরের চরিত্র নিয়ে প্রশ্ন তুলতেই ফুঁসে ওঠেন তিনি। রাগে গর্জে উঠে বলেন, দেখুন স্যার, যা বলার আমাকে বলবেন। আমি ভিখারির বাচ্চা। আপনাকে কে বলল? কখনো দেখেছেন আমাকে ভিক্ষা করতে? আমি আপনার এখানে চাকরি করি। আর আমার সাব্বিরের চরিত্রের দিকে হাত দিলে আর কিছু বললে তোর মুখ আমি সমান করে ফেলবো, মনে রাখিস। বাবা, এ তো দেখি বোবা নয়, কথাও বলতে পারে। তবে শোন শালা, এই দেখ তোর সাব্বিরের চরিত্র কেমন। মাসুম সাহেব হাতের মোবাইলটা রহিম সাহেবের দিকে ধরে। রহিম সাহেব কয়েক পলক দেখে চোখ নামিয়ে নেন। তিনি ভাবতেই পারেননি সাব্বিরকে এমন কিছু করতে দেখবেন। রহিম সাহেবকে চুপ হয়ে যেতে দেখে মাসুম সাহেব আরও একটা কষে থাপ্পড় মারেন তাকে, আর বলেন, কিরে দারোয়ানের বাচ্চা, কথায় বুঝি ফুসত? ওই শালাকে এক্ষুনি বাসা থেকে বিদায় করে দিবি। যদি না দিস তবে তোকেও বিদায় করে দেব, কথাটা মনে রাখিস। কথাটা বলে মাসুম সাহেব হনহন করে বাসার ভেতরে চলে যান। রহিম সাহেবও মাথা নিচু করে সাব্বিরের রুমে গিয়ে বসেন। এদিকে, দোস্ত, এটা কি হয়ে গেল বলতো? ছি ছি, আমি ভাবতেই পারছি না রুমানা এমন কোনো কাজ করে বসবে। মেয়েদের জিদ ভয়ঙ্কর, বুঝলি? এরা যাকে ভালোবাসে তাকে মন থেকেই বাসে। ভালোবাসার মানুষকে কেউ অপমান করলে তারা আরো ভয়ঙ্করভাবে প্রতিশোধ নেয়। প্রমাণ রুমানা নিজেই। এই একটা মেয়েই আমার ছোটবেলার সাথী। আমি তাকে পাত্তা না দিলেও সেই ছোট্টবেলা থেকে আমার সাথে লেগে আছে সে। মনে হয় যেন আমি তার মনের অংশ। তবে আমার হাত পা বন্দি, আমি বেকার, ওর বাবা ডাক্তার। দূর পাগল, তাতে কি? তুই তো কলেজের টপার। আরও মন দিয়ে পড়াশোনা কর, দেখবি তুই আরও ভালো পজিশনে চলে যাবি। এখান থেকে বাসায় যাই, দেরি হলে আবার রহিম চাচা চিন্তা করবেন। সাব্বির ওদের বিদায় দিয়ে বাসায় আসতে থাকে। বাসা বলতে সেই গ্যারেজের ছোট্ট একটা ঘর। প্রচণ্ড রোদের মাঝে হাঁটতে হাঁটতে গ্যারেজে নিজের ঘরে ঢুকতেই দেখতে পায় রহিম সাহেব মাথা নিচু করে বসে আছে। কারো উপস্থিতি টের পেয়ে তিনি মাথা তুলে তাকান।
সাব্বিরকে দেখে তিনি জিজ্ঞেস করেন, তাইলে তুই ইদানিং ভার্সিটিতে গিয়ে এসব করছিস বাবজান? আমার স্বপ্নগুলো তুই এভাবেই নষ্ট কইরা দিবি? কি বলছো চাচা এসব? আমি আবার ভার্সিটিতে গিয়ে কি করলাম? আর তোমার স্বপ্ন আমি বেঁচে থাকতে কখনোই নষ্ট হবে না, ভরসা রাখো। মিথ্যা বলবি না একদম। আমি দেখেছি তুই কোনো মেয়েকে চুমু খাচ্ছিলি। সি, আমার ভাবতেই ঘৃণা লাগছে। সাব্বির থমকে যায় রহিম চাচার কথা শুনে লজ্জায়। মাথাটা কেন যেন নুইয়ে যায় ওর। ধীর পায়ে রহিম চাচার পাশে বসে বলে, বিশ্বাস করো চাচা, আমি কখনোই রুমানাকে চুমু খেতে যাইনি। আর রুমানা মেয়েটাও অমন ছিল না। তবে আজ ওই যে রাশেদ ভাই আছে না, সে আমাকে ভুল বুঝে মারতে এসেছিল। কি, রাশেদ তোকে আবারও মারতে গিয়েছিল? সাব্বির তারপর সব ঘটনা খুলে বলতে রহিম চাচা চুপ হয়ে যায়। শান্ত কণ্ঠে বলেন, তোকে মাসুম সাহেব এখান থেকে চলে যেতে বলছে। তুই না গেলে আমাকেও তাড়াইয়া দিবে। কিন্তু কেন জানি না, তবে শোন, তুই এক কাজ কর, ঢাকায় চলে যা। সেখানে একটা ভালো কাজে ভর্তি হয়ে নে। আমি এখানেই থাকি, কারণ তোকে খরচ দিতে হবে তো নাকি? কিন্তু তোমাকে ছেড়ে আমি যাব না চাচা। আর এখন সামনে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা, এখন তো কোথাও ভর্তি বা ট্রান্সফার হয়ে যাওয়াও যাবে না। তাইলে তোরে ম্যাসে রাখুম। তোরে কেউ চাকরের বাচ্চা বলবে, আমি আর সহ্য করতে পারুম না। বুঝেছি চাচা, দেখি আমি মেসেই থাকবো। ঠিক তখনই রুমের সামনে এসে হাজির হন ডক্টর রুমান সাহেব। রুমান সাহেবকে দেখা মাত্রই সাব্বির লজ্জায় লাল হয়ে যায় আর আন্দাজ করে নেয় তিনি জেনে গেছেন তার মেয়ের কাণ্ড, হয়তো এখন তাকে দোষ দিতে এসেছেন। তবে রুমান সাহেব সাব্বিরের অনুমানে পানি ঢেলে দিয়ে বলে ওঠেন, সাব্বির, লজ্জা বা ভয় পেও না। তোমাকে আমি শাস্তি বা গালি দিতে আসিনি, তোমায় জাস্ট কিছু কথা বলার জন্য এসেছিলাম। জি আঙ্কেল, বলুন। না, তোমাকে পরে বলি, আগে রহিম ভাইয়ের সাথে কথা বলি। তিনি তোমার গার্জিয়ান। রহিম ভাই, আপনি কি জানতে পেরেছেন আপনার ভাতিজা কলেজে কাউকে চুমু খেয়েছে? হ্যাঁ, তবে আমার সাব্বিরের কোনো দোষ নেই রুমান ভাই। মেয়েটাই হঠাৎ করে ওসব করে ফেলে। বলুন তো, কতটা বেয়াদব হলে একটা মেয়ে এত লোকের সামনে চুমু দিতে পারে? আসলে বাচ্চা মেয়ে, ভালোবাসার মানুষকে কেউ অপমান আর মারতে এসেছে, তাকে শাস্তি আর জেলাস ফিল করানোর জন্যই অমন করেছিল। আপনি দয়া করে মাইন্ড করবেন না রহিম ভাই। হ্যাঁ রুমান ভাই, সাব্বির তো তাই বলল। মেয়েটা নাকি খুব ভালো। মেয়েটা না থাকলে আমার ছেলেটাকে হয়তো রাশেদ আবারও মারতো। রহিম ভাই, আপনাকে আসল কথাটা বলিনি এখনো, অনুমতি দিলে বলতাম। আরে কি বলেন ভাই এসব? আপনার আবার আমার থেকে অনুমতি নিতে হবে কেন? বলুন কি বলবেন। আমার মেয়ের জন্য আপনার ছেলের হাত চাইতে এসেছিলাম। মানে আমার মেয়ের সাথে আপনার ছেলের বিবাহ দিতে চাই। কি? হ্যাঁ, আর আমার মেয়েটা কিন্তু কলেজে সেই চুমু দেওয়া মেয়েটাই। পাগলিটা সাব্বিরকে সে ছোটবেলা থেকে ভালোবাসে। ভেবেছিলাম সাব্বির পড়াশোনা শেষ করে কিছু করলে তবেই প্রস্তাব দেব, তবে তার আগে মেয়েটা এমন কাণ্ড ঘটালো। কিন্তু সাব্বির তো এখন কিছু করে না। আমিও জানি, তবে বিয়েটা এখনই নয়, সাব্বির কিছু করার পরই হবে। তবে এখনই আমি আপনার কাছে সাব্বিরের হাতটা চেয়ে রাখলাম আমার জন্য। এ আমার সৌভাগ্য। ঘরে মিষ্টি নেই, থাকলে মিষ্টি মুখ করাতাম। এই সাব্বির যা দোকান থেকে মিষ্টি জাতীয় কিছু কিনে আনতো। সাব্বির লজ্জায় দ্রুত রুম থেকে বের হয়ে যেতে নেবে, তার আগে রুমান সাহেব সাব্বিরের হাতটা চেপে ধরেন। দাঁড়িয়ে যায় সাব্বির। রুমান সাহেব চোখ থেকে চশমাটা খুলে বুক পকেটে রাখতে রাখতে সাব্বিরকে বলেন, শুনো বাবা সাব্বির, পুরুষ মানুষ প্রতিবাদী হতে হয়। প্রতিবাদ না করলে অপরাধী আরও চড়াও হয় এবং হবে, কারণ সে তোমায় দুর্বল ভেবে নিবে। জি আঙ্কেল। যাই হোক, সামনে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা, পড়াশোনা করো। এমন সময় রহিম সাহেব মুখটা মলিন করে বলেন, রুমান ভাই, আমার একটা চাকরির প্রয়োজন। এই বাসায় চাকরিটা আমি ছেড়ে দিমু। সে কি, কেন? আমাকে ওরা অপমান করে, সমস্যা নেই, তবে আমার ছেলেটাকে ওরা চাকরের বাচ্চা বলেছে, যা আমার সহ্য হয় না। তাছাড়া ভার্সিটিতে ওইসব মাসুম স্যার জেনে গেছে, তাই চলে যেতে বলেছে সাব্বিরকে। ছেলেটাকে দূরে রেখে আমি এখানে থাকতে পারুম না। রুমান সাহেব খানিকটা ভেবেচিন্তে বলেন,
তাহলে তো আলহামদুলিল্লাহ। আপনি আমার চেম্বারে আমার সহকারী হিসেবে থাকবেন, আর সাব্বিরকে আমার বাসাতেই রাখবো। তবে সাব্বির ভেবো না রুমানার সাথে রাখবো, এমনকি ওর সাথে কথা বলারও চেষ্টা করবে না। জি আচ্ছা। তাহলে চলি, আগামীকাল সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসো। কথাটা বলে বেরিয়ে যান রুমান সাহেব। এদিকে ব্যালকনি থেকে বন্ধু রুমানকে গ্যারেজ থেকে বের হতে দেখে মাসুম সাহেব তার ছেলের হাসি দিয়ে ডেকে ওঠে, এই রুমান দোস্ত, কোথায় যাচ্ছিস রে? রুমান সাহেব ঘুরে তাকান ব্যালকনিতে বসা মাসুম সাহেবের দিকে, তারপর বলেন, বাসায় যাচ্ছি রে। আয় আয় ভেতরে, একসাথে এক কাপ চা খাই, অনেক কথা আছে তোর সাথে। বন্ধুর ডাকে সাড়া না দিয়ে পারেন না রুমান সাহেব, চলে আসেন ব্যালকনিতে। পাশাপাশি বসে দুই বন্ধু চায়ের কাপে চুমুক দিয়ে খানিকক্ষণ নীরব থেকে মাসুম সাহেবই আগে বলতে শুরু করেন, ছি ছি, এইসব কি করলো রুমান বলো তো? আমি ভাবতেই পারছি না তোর মেয়ে শেষে কিনা চাকরের বাচ্চাকে চুমু খেলো ভরা কলেজের মাঝে। রুমান সাহেব আর চোখে বন্ধুর দিকে তাকান। তিনি ভেবেইছিলেন এমনই খোঁটা দিতে তাকে ডেকেছে মাসুম। তবে রুমান সাহেবও কম না, চায়ে আরেক চুমুক দিয়ে বলেন, কি করবে বলো? মদখোর আর গুন্ডা ছেলের থেকে কলেজের টপার চাকরের বাচ্চাই ভালো। তাছাড়া তোর ছেলেকেও দেখলাম তেমন অপমানিত হয়ে জঙ্গলের দিকে পালিয়ে যেতে। রুমান সাহেবের পাল্টা খোঁচা মারা কথায় তেলে বেগুনে জ্বলে ওঠেন মাসুম সাহেব খানিকটা। আক্রোশ নিয়ে বলেন, কি করবি বল? আসল পুরুষ তারাই যারা একটু দুষ্টু হয়, সবাই কি আর আসল পুরুষ হতে পারে? তা শোন, আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? তোর মেয়ের ভিডিও তো ভাইরাল, পুরো বাংলার মানুষ জেনে গেছে তোর মেয়ে এখন নষ্টা। কারোর সাথে আর রুমানার বিয়ে দিতে পারবি না। তোর জন্য মায়া হচ্ছে, তাছাড়া তুই আমার বন্ধু, তোর বিপদে একটু আমি এগিয়ে এলাম। ধর। কি বলতে যাচ্ছিস তুই? বলতে চাচ্ছি আমি তোর মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দে। ভেবে দেখ, আমার ছেলের মতো আর কিন্তু বড়লোক পাত্র পাবি না। রুমান সাহেব মুচকি হেসে চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে উঠতে উঠতে বলেন, আমার জামাই তো রেডি রে পাগলা। তোর মেয়ে চিন্তা করিস ইদানিং বয়ফ্রেন্ডের সাথে অবকাশ ভিলায় যাতায়াত করছে। কথাটা বলে উত্তরের আশা না করে রুমান সাহেব বেরিয়ে আসেন দ্রুত। তিনি জানেন হয়তো মনে মনে না বেশ জোরেই গালাগালি করছে তাকে মাসুম সাহেব। রাতে ছেলে মেয়ে আর স্ত্রীর সাথে খেতে বসেছেন মাসুম সাহেব। এমন সময় রাহিলা বেগম বলে ওঠেন, বলেছিলাম কি রাশেদের বাবা একটা বার যদি রুমান ভাইকে প্রস্তাব দিতে বিয়ের বিষয়ে। সেটা সকালেই দিয়েছে। শালা রুমানের বাচ্চা আমাকে অপমান করে গিয়েছে। এতটা বাজে অপমান আমি কল্পনাও করতে পারিনি। কি? ওরে এত বড় সাহস! তোমাকে অপমান করেছে? তাও তোমার জন্য, বেয়াদব কোথাকার। ওসব ভুলে গিয়ে পড়াশোনায় মন দাও, দেখবে ওর চেয়ে ভালো কাউকে পাবে। আর মিম, তোমার সম্পর্কে যা শুনেছি তা যদি সত্যি হয় তবে তোমার অবস্থাও খারাপ করব আমি, মনে রেখো। রাতে চাচা ভাতিজা সবকিছু গোছগাছ করে নিতে নিতে সকাল হয়ে যায়। সকাল সকাল মাসুম সাহেব হাঁটতে বের হওয়ার আগে রহিম সাহেব এগিয়ে যায় মাসুম সাহেবের সামনে। তারপর, মাসুম সাহেব, আমি আর আপনার বাড়ির দারোয়ানের চাকরিটা করতে ইচ্ছুক নই। আমি আমার চাকরিটা ছেড়ে চলে যাচ্ছি। মাসুম সাহেব টিটকারির সুরে বলেন, ও বাবা, তাই নাকি রে? ওকে, ঠিক আছে, যা যা, তোর আর প্রয়োজন নেই আমার। তবে শোন, চাকরি না পেয়ে আবার এই বাড়ির মুখ হোস না, তবে কিন্তু আমারও গু তোকে চেটে খাওয়াবো। সেদিন আশা করি দেখতে হবে না। ভালো থাকিস। বেরিয়ে পড়ে রহিম সাহেব। বাইরে আগে থেকেই গাড়িতে বসেছিল সাব্বির। রহিম চাচা গাড়িতে বসতেই গাড়ি চলতে শুরু করে। সকাল সকাল দরজা কলিং বেল বাজায়। রুমানা কিচেন থেকে কিছুটা বিরক্তি নিয়ে দরজা খুলতেই চমকে ওঠে। মুখের বিরক্তি ভাব নিমেষেই শেষ হয়ে যায়। সেখানে ঝলমল করতে থাকে হাসি। একভাবে রুমানাকে তাকিয়ে থাকতে দেখে সাব্বির কিছুটা অস্বস্তি নিয়ে বলে, আরে আজব তো, এভাবে হা করে চেয়ে আছেন কেন? বাসায় রোমান আঙ্কেল নেই? এমন সময় সোফা থেকে রুমান সাহেব বলে ওঠে, আছি বাবা আছি, ভেতরে এসো। আর রুমানা শর্তের কথা মনে থাকলে এক্ষুনি কিচেনে চলে যাও। বাবার কথা শুনে রুমানা চলে যায় কিচেনে। সাব্বির আর রহিম সাহেব খানিকক্ষণ কথা বলে রুমান সাহেবের সাথে, তারপর একসাথে নাস্তা করে রুমান সাহেব সাব্বিরদের গেস্ট রুমে পাঠিয়ে দেন। সাব্বির অবাক হয়ে চেয়ে থাকে গেস্ট রুমের ভেতর। খুবই সুন্দর এক গেস্ট রুম, এখানেই সে থাকবে ভাবতেই অজানা এক শিহরণে কেঁপে ওঠে। রহিম সাহেব নিজেও খুশি।
সারা রাত ঘুম না হওয়ায় আর কোনো কিছু না ভেবেই দুজন ঘুমিয়ে পড়ে। 1 মাস হয়ে গিয়েছে সাব্বির রুমানাদের গেস্ট রুমে থাকে। এই একটা মাস রুমানা আর দেখেনি সাব্বিরকে। কেন যেন সবসময় খিটখিটে মেজাজে থাকে সে। রুমান সাহেব মেয়ের খিটখিটে ভাব দেখে বোঝেন, তবুও এড়িয়ে যান। ভার্সিটির 2য় সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে যায়। নয়ন আর শয়ন ঘুরতে চলে যায় তাদের গ্রামের বাড়ি। সাব্বিরও গেস্ট রুমে বিভিন্ন ধরনের বই পড়ে সময় কাটাতে শুরু করে। এর মধ্যে এক দুপুরে রুমান সাহেব সাব্বিরকে ডেকে পাঠান তাদের বাসায়। সাব্বিরও খুশিতে গদগদ করতে করতে তাদের বাসায় উপস্থিত হয়। সোফায় পাশাপাশি বসে আছে রুমানা আর সাব্বির। দুজনেই নিচু স্বরে কথা বলে যাচ্ছে। এই যে জানাব, আপনি না হয় আমাকে ভালোবাসেন না, আমি তো আপনাকে ভালোবাসি। আপনাকে রোজ দেখতে ইচ্ছে করে, কিন্তু আপনি হলেন আনরোমান্টিক। সারাদিন গেস্ট রুমে শুয়ে বসে থাকেন। বলি একটু তো ঘর থেকে বের হতে পারেন। জানেন, আমি সারাদিন ছাদে বসে উঠে দেই, আপনাকে দেখার চেষ্টা করি। দেখো, রুমু আঙ্কেল একটা কথা বলেছেন আমায়, আগে যোগ্য হও, তারপর আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব। আমি নিজে তোমার যোগ্য হতে চেষ্টা করছি, অপেক্ষা করো, ভয় পেও না, আমি তোমারই। রুমানা খুশিতে কেঁদে ফেলে। সাব্বিরও আলতো হাতে রুমানার চোখের পানি মুছে দেয়। এরই মধ্যে রুমান সাহেব এসে উপস্থিত হন। বাবাকে দেখে রুমানা একটু দূরে সরে বসে। পরীক্ষা শেষ তোমার? ট্রান্সফার করে নিয়েছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং আজ রাতেই তুমি ঢাকার জন্য রওনা দিবে। কিন্তু আমি থাকবো কোথায়? সেই চিন্তা তোমার না করলেও চলবে বাবা। তুমি আমার আরেক বন্ধু, ঢাকার নামকরা ব্যবসায়ী আবরার খানের বাড়িতে থাকতে হবে। জি, তবে তাদের কোনো ছেলে মেয়ে নেই, তুমি তাদের দেখে শুনে রাখবে, প্লাস বাজারে ও যেতে হবে। পারে টুকিটাকি পারবে তো, নাকি হোস্টেল থাকবে? জি পারবো, কোনো সমস্যা নেই। এই যুগে এসেও তুমি ফোন ব্যবহার করো না, সত্যি অবাক করা বিষয়। ফোনটা রাখো। তবে হ্যাঁ, আমার মেয়ের সাথে ফোনে বকবক করতে দিচ্ছি না, তোমার চাচার সাথে কথা বলার জন্য শুধু। সাব্বির মুচকি হেসে তাকায় রুমানার দিকে। সেও হাসে। ছেলে মেয়ের হাসি দেখে রুমান সাহেবও মুচকি হাসেন। রাতে বিদায় নেয় সাব্বির। হবু শ্বশুরের প্রাইভেট কার থাকায় স্টেশনে আর দৌড়াতে হয়নি। ভোর 6টা বাজে সাব্বির পৌঁছে যায় বিশাল এক বাসার সামনে। বাড়ির নেম প্লেটে বড় বড় করে লেখা খান প্যালেস। সাব্বির গাড়ি থেকে নামতে দারোয়ান এগিয়ে এসে সালাম দেয়। আসসালামু আলাইকুম, আপনি কি সাব্বির সাহেব? ওয়ালাইকুম সালাম। জি আঙ্কেল, আমি সাব্বির। দারোয়ান সাব্বিরের মুখ থেকে আঙ্কেল আর সালামের জবাব পেয়ে বেশ খুশি হয়। হাসি হাসি মুখে বলেন, স্যার আপনার জন্য সারা রাত ঘুমাননি, বারবার বাসা থেকে বের হয়ে এসেছেন আর গেছেন। চলুন নিয়ে যাই আপনাকে ভিতরে। সাব্বির ভেতরে ঢুকে আরও অবাক হয়ে যায়। ভোরের আলোয় সবকিছু পরিষ্কার না দেখা গেলেও ফুলের ঘ্রাণ আর পানির শব্দে বুঝতে পারে বাগানে অধিক ফুলের গাছ আর কৃত্রিম ঝর্ণা আছে। ড্রয়িং রুমে পায়চারিরত আবরার খান পাশে সোফায় বসে রেবেকা খান স্বামীকে পর্যবেক্ষণ করছেন। ও আবিদের বাবা, তুমি এভাবে পায়চারি করছো কেন? মনে হচ্ছে তোমার ছেলে আসছে বহুদিন পর। আবরার খান স্ত্রীর কথায় থেমে যায়। ধীর পায়ে স্ত্রীর পাশে এসে বসে বলেন, জানি না রেবেকা, কেন আমার মন এত ছটফট করছে, কেন মন বারবার বলছে আবার তোর হারিয়ে যাওয়া আবিদ ফিরছে, ঘুমাস না। তুমি ঠিক বলেছো আবিদের বাবা, আমার বুকের মাঝেও কেন যেন এমন করছে, বহুদিন পর সুখের বেদনা দোলা দিচ্ছে। এমন সময় কলিং বেল বাজতেই আবরার খান দরজা খুলে দেন। সাব্বির আর আবরার খানের মুখোমুখি চেয়ে আছে। লোকটার দিকে তাকিয়ে অবাক হয়ে যায় সাব্বির, কেননা লোকটার সাথে তার চেহারার বেশ মিল। আবরার খান ও সাব্বিরের দিকে তাকিয়ে অবাক হন, তবুও নিজেকে দমিয়ে রেখে বলেন, তুমি সাব্বির? জি আঙ্কেল, আমি সাব্বির। এসো ভিতরে এসো, আর দারোয়ান তুমি ড্রাইভারকে গেস্ট রুমে নিয়ে যাও, খানিক রেস্ট নিতে বলো। আবরার খানের পেছন পেছন সাব্বির বাড়ির ভেতরে ঢুকে আরও বেশ অবাক হন। বাইরের চেয়ে ভেতরটা আরও বিশাল। আবরার খান সাব্বিরকে নিয়ে সোফায় বসেন। সাব্বির তখনও খেয়াল করেনি তার দিকে আরও এক জোড়া চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। হ্যাঁ, তিনি হলেন রেবেকা খান। তা বাবা, আসতে কোনো অসুবিধা হয়নি তো? জি না আঙ্কেল, আমি ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি। তবে শুনলাম আপনারা দুজনেই নাকি আমার আশায় ঘুমাননি। হ্যাঁ, টেনশনে ছিলাম আর কি। যাই হোক, তোমার আন্টির সাথে কথা বলো। রেবেকা, এই হলো সাব্বির।
সাব্বির সালাম দেয়, তবে রেবেকা খান সালামের কোনো জবাব না দিয়ে পলকহীন চোখে সাব্বিরের দিকে তাকিয়ে থেকে নিচু স্বরে বলে ওঠেন, আবিদ, আমার আবিদ। কি বলো এসব রেবেকা? আবিদকে কোথায় পাবে? যাই হোক বাবা সাব্বির, তুমি দ্বিতীয় তলার ডান পাশের রুমটাতে থাকবে আজ থেকে। ওই ঘরটাই তোমার জন্য বরাদ্দ করে রেখেছি আমি। সাব্বির মাথা নাড়িয়ে সোফা থেকে উঠে সিঁড়ির দিকে চলে যায়। আবরার খান আর রেবেকা খান অপলক চেয়ে থাকেন সাব্বিরের চলে যাওয়ার দিকে। তারা দুজনেই বিস্মিত। আবিদের বাবা, আমার বুকের মাঝে ঝড় বইছে কেন? শান্তি পাচ্ছি না আমি। ছেলেটার মুখ থেকে আন্টি ডাক শুনে কেন যেন আমার কলিজা পুড়ে যাচ্ছে। আমারও একই দশা। রোমান ঠিকই বলেছে, এটাই আমাদের আবিদ। কেন যে একটাবার রোমানের সাথে যোগাযোগ করিনি, আফসোস হচ্ছে ভীষণ। এতদিন পর যখন পেয়ে গেছি আমাদের সন্তানকে, তখন ওকে আর আমরা হারাতে দিব না। পাগলের মতো কথা বলো না রেবেকা। এখন আমরা শিওর না সাব্বির ছেলেটাই আমাদের হারিয়ে যাওয়া আবিদ। অতিরিক্ত কিছু করো না যাতে ছেলেটা বিরক্ত হয়ে চলে যায়। আস্তে আস্তে আমাদের বুঝে নিতে হবে এইটাই আমাদের ছেলে। এমনিতেই রোমানের ভাষ্যমতে 80% শিওর আমি। রেবেকা খান মাথা নাড়িয়ে চলে যায় কিচেনে। আবরার খান ও সোফায় শুয়ে পড়েন। সারা সকাল রুমে শুয়ে থেকে বিরক্ত হয়ে যায় সাব্বির। মনে পড়ে ভোরে বাড়িটা দেখতে পারেনি ভালো মতো। ঠিক করে এখন একবার দেখে আসবে। যেই ভাবা সেই কাজ। বিছানা থেকে উঠে বের হয় বাইরে। সিঁড়ি বেয়ে ড্রয়িং রুমে আসতেই দেখে আবরার খান আর রেবেকা খান খাবার সামনে নিয়ে বসে আছেন। সাব্বিরকে দেখে রেবেকা খান হাসি মুখে বলেন, আরে বাবা, এসে গেছো? আমি ভাবছিলাম ডাকতে পাঠাবো। যাই হোক, এসো, বসো, নাস্তা করো। সাব্বির গিয়ে একটা চেয়ার টেনে বসে। হরেক রকমের খাবার সাব্বির সব কিছু একটু একটু করে মুখে দিতে দিতে বলে, আন্টি, বাহিরে দাঁড়িয়ে থাকা দারোয়ান আঙ্কেলকে কি সকালের নাস্তা দিয়েছেন? হ্যাঁ বাবা, ধলু ভাই নিয়ে গিয়েছে, তুমি খাও। সাব্বির খেতে থাকে। এমন সময় আবরার খান বলেন, শোনো বাবা, ঢাকা বিশ্ববিদ্যালয়টা রাজনীতিতে ভরপুর। কোনো রকম ঝামেলা বা কেউ র্যাগিং করতে আসলে আমার নামটা শুধু তাকে বলবে। তাহলে আর কোনো বাপের পোলার সাহস নেই তোমাকে ডিস্টার্ব করবে। জি আচ্ছা আঙ্কেল। বাহিরে গাড়ি রাখা আছে, ড্রাইভার আছে, তুমি চাইলে নিজেও নিয়ে যেতে পারো ভার্সিটিতে। না না, গাড়ির দরকার নেই, আমি হেঁটে যাব। তা হবে না বাবা, তুমি নিয়ে যেও। যতই হোক তুমি আমাদের ছেলে। কি বললাম ছেলের মতো। এখন খাও বাবা, পরে এক সময় গল্প করা হবে। সাব্বির আর কথা না বাড়িয়ে খেতে থাকে। দেখতে দেখতে 2 মাস কেটে গিয়েছে। রাতে ডিনার করতে ডাইনিং টেবিলে আসতেই সাব্বির দেখতে পায় রুমান সাহেব বসে আছেন। দ্রুত এগিয়ে যায় সাব্বির। রুমান সাহেব আবরার খানের সাথে কথা বলার মাঝেই সাব্বিরকে দেখে বলে ওঠে, বুঝলে সাব্বির, তুমি আমার মেয়েটার মাথা একদম খেয়ে ফেলেছো। আমার সাথে এই 2 মাস ছাড়া কোনো কথাই বলেনি। কেন আঙ্কেল? কেন? আবার তোমাকে ফোন কিনে দিয়েছি দেখে ও খুশি হলেও মেয়ের সাথে কথা বলতে বারণ করেছি বলে এই অবস্থা। ওর সাথে একটু কথা বইল বাবা। সে বলবো, তবে হঠাৎ এখানে যে আঙ্কেল? এসেছিলাম কাজে। যাই হোক, চলো খাওয়া শুরু করি। রেবেকা ভাবি আবার রাগ করবে। ডাইনিং টেবিলে বসে 4 জন খাবার খেয়ে নেয়। সাব্বির রুমে চলে আসে আর রুমান সাহেব বিদায় নেন। ইদানিং পড়ার ভীষণ চাপ। 3য় সেমিস্টারে ওঠাপড়া নিয়ে সাব্বির বেশ সিরিয়াস হয়ে গিয়েছে। হালকা পড়ার পর বিছানায় শুয়ে পড়তে ফোনটা বেজে ওঠে। মুহূর্তে সাব্বিরের মুখে হাসি ফুটে ওঠে। ফোন রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে মিষ্টি একটা কণ্ঠ ভেসে আসে। এসে জানা ভাবওয়ালা, মনে আছে তো আমার কথা? থাকবে না কেন রুমু, তোমার কথা আমার বারেবার মনে পড়ে। কচু, মনে পড়লে একটাবারও আমাকে ফোন দেননি কেন? ওই যে আঙ্কেলের শর্ত। যাই হোক, কেমন আছো তুমি? বহুদিন তোমাকে দেখি না, কেমন যেন শূন্য শূন্য আমি। ওকে, ভিডিও কল দাও, আমাকে দেখো। তবে যদি তোমার শূন্যতা একটু হলেও কমে। না, তার দরকার নেই। সামনাসামনি বর হিসেবে দেখবো তোমায়। আচ্ছা, এখন রাখি, ভালো লাগছে না, কেমন যেন কান্না পাচ্ছে আমার। আরে সে কি, কান্না পাবে কেন? বুঝবে না তুমি, মিস্টার আর রোমান্টিক। রাখছি। কলটা কেটে দেয় সাব্বির। দেখতে দেখতে 3য় সেমিস্টার শেষের পথে। রোজকার মতো সাব্বির গাড়ি নিয়ে ভার্সিটিতে যেতেই একটা মেয়ে ছুটে আসে সাব্বিরের কাছে। মেয়েটাকে দেখেও সাব্বির পাশ কাটিয়ে যেতে নেবে, অমনি মেয়েটা সাব্বিরের হাত চেপে ধরে বলে, ওই, তোর সমস্যা কি বলতো?
কতদিন হলো তোর পেছনে পড়ে আছি, অথচ তুই আমাকে পাত্তাই দিচ্ছিস না। বেশি ভাব নিচ্ছিস নাকি? লয়াল সাজতে চাচ্ছিস? কোনোটাই না। আর আমার পেছনে এভাবে ঘুরঘুর না করে পড়াশোনা করুন। কি দরকার ভার্সিটিতে এসে ছেলেদের পেছন ঘুরঘুর করার? শুধু তোর পেছনে ঘুরি কারণ তোর এই ইনোসেন্ট চেহারার প্রেমে পড়েছি আমি। ইস, দেখলেই চেটে খেয়ে ফেলতে ইচ্ছে করে। দূর জানতো সামনে দেখে, যত সব তার ছেঁড়া মেয়ে। কথাটা রিয়ার এগোতে লাগে। রাগে ক্ষোভে সাব্বিরকে বলে, এত বড় কথা বললি তুই, তবুও তোকে কিচ্ছু বলবো না। একবার আমাকে সুযোগ দে, তোকে বিছানায় এত সুখ দেবো যে জীবনেও আমার পেছন ছাড়বি না। বাহ, দারুণ। তবে এক কাজ করুন, পতিতালয়ে একটা রুম ভাড়া নিয়ে সবাইকে সার্ভিস দিন। আমি পতিতাদের খদ্দের নই, আমার স্ত্রী আছে, এমনকি আমি বিবাহিত। কি নয়? হ্যাঁ, এখন আপনি আসতে পারেন। কথাটা বলে সাব্বির চলে যায় ক্লাসে। ক্লাসগুলো কমপ্লিট করে বাসায় ফিরে বাগানের ঝর্ণার নিচে গিয়ে বসে পড়ে। প্রচণ্ড গরম, যদিও ঘরে এসি আছে, তবুও সাব্বির ঝর্ণার নিচে এসে বসে। ঝর্ণার ঠান্ডা পানি শরীরে লাগতেই কেঁপে কেঁপে ওঠে সে। একটু পর দারোয়ান ধলু চাচাও এসে যোগ দেয় সাব্বিরের সাথে। বেশ ঘণ্টাখানেক ভেজার পর সাব্বিরের অবস্থা কাহিল হয়ে যায়। ঝর্ণার নিচ থেকে কোনো রকমে উঠে দাঁড়ানোর চেষ্টা করা মাত্র মাটিতে লুটিয়ে পড়ে। আদো আদো ভাবে চোখ মেলে তাকাতে সাব্বির দেখতে পায় অচেনা একটা ঘরে সে শুয়ে আছে। চারপাশে তাকিয়ে দেখতে পায় শতকের ওপর ফ্রেমবন্দি একটা ছোট বাচ্চার ছবি। ছবিগুলো সাব্বির ভালোভাবে দেখে আঁতকে ওঠে। কাপা কাপা কণ্ঠে কিছু বলতে গিয়েও থেমে যায়। এদিকে জায়নামাজে ফজরের নামাজ শেষে সালাম ফেরাতে গিয়ে রেবেকা খান দেখে সাব্বির চোখ মেলে তাকিয়েছে। দ্রুত তিনি চিৎকার করে ডাকেন আবরার খানকে। আবরার খান ছুটে আসে, সাথে ছুটে আসেন রহিম চাচা, রুমান সাহেব, আর সবার শেষে আসে একটা মেয়ে। হ্যাঁ, সে হলো রুমানা। রাহিলা বেগমের কোলে মাথা রেখে সাব্বির সবার দিকে চেয়ে আছে। এমন সময় রহিম চাচা সাব্বিরের পাশে বসে কেঁদে ফেলেন। বহু কষ্টে নিজেকে সামলিয়ে বলেন, কেন করিস বাবা তুই মাঝে মাঝে এমন পাগলামি? কে বলেছিল তোকে ঘন্টার পর ঘন্টা ঝর্ণার পানিতে ভিজতে? সরি চাচা। ইংরেজি মারিস না তো। নিজে তো সেন্সলেস হয়ে পড়েছিলি, আমাদের যে চোখের পানিতে গোসল করিয়ে ফেলেছিস সেটা জানিস? সারা রাস্তা আমরা কিভাবে এসেছি তোকে বলে বুঝাতে পারুম না। ওহ রহিম ভাই, বাদ দাও। বাচ্চা ছেলে হয়তো শখ হয়েছিল, তা বাবা এখন কেমন অনুভব করছো? এত প্রশান্তি অনুভব করছি বলে বোঝাতে পারবো না। এমন সময় রুমানা বিছানার পাশ থেকে উঠে সাব্বিরের বাম পাশে বসে কাঁদো কাঁদো কণ্ঠে বলেন, তোমার কিছু হলে আমার কি হতো বলো তো? তুমি জানোই তোমার পানিতে অ্যালার্জি, একটু বেশি পানিতে ভিজলেই তোমার জ্বর হয়। তবু ভিজলে কেন? ভার্সিটিতে একটা ফালতু মেয়ে তার সাথে রাত কাটানোর প্রস্তাব দিয়েছিল আমায়। মেয়েটার কথা শুনে শরীরটা কেমন ঘিন ঘিন করছিল, তাই ঝর্ণার নিচে বসেছিলাম। সরি। বুঝেছি, এখন আর তোমাকে আমি একা ছাড়বো না। বাবা, ও বাবা, আমাকে এক্ষুনি বিয়ে করিয়ে দাও। আমি বিয়ে করবো এই পাগলটাকে, আর কোনো না শুনবো না। আচ্ছা দেব, এখন একটু উঠে এসো রহিম ভাই, এসো আমার সাথে। তারা তিনজন বেরিয়ে যান। রুমে এখন সাব্বির, আবরার খান আর রেবেকা খান। সাব্বির চোখ তুলে তাদের দিকে তাকান। তাদের দুজনের চোখেই পানি। সাব্বির উঠতে গিয়েও পারে না, মাথা ভারী ভারী অনুভব করে সে। এমন সময় আবরার খান সাব্বিরের পাশে এসে ওর হাত দুটো ধরে ছলো ছলো চোখে তাকিয়ে বলেন, কেন করেছিলি এমন পাগলামি বাবা? জানিস তোর চিন্তায় আমি শেষ হয়ে যাচ্ছিলাম। এভাবে আর কোনোদিন ঝর্ণার নিচে বসিস না, আমি ওই ঝর্ণাকে ভেঙে টুকরো টুকরো করে ফেলবো। না না আঙ্কেল, এটা করবেন না। ঝর্ণাটা আমার ভীষণ পছন্দের, আমি কথা দিচ্ছি আমি আর কখনো এমন করব না। এমন সময় রেবেকা খান সাব্বিরের কপালে চুমু দেন আর বলেন, তুই চাইলে বাবা আরো 100টা ঝর্ণা বানিয়ে দিব, তোর পছন্দই আমাদের পছন্দ। সাব্বির রেবেকা খানকে আন্টি রাখতে গিয়েও থেমে যান। কেন যেন মন বলছে মা ডাক, মা। তবুও কোনো এক কারণে সাব্বির নির্বাক থাকে। বারবার পুরো ঘরের ওয়ালে টাঙিয়ে রাখা ছবিগুলোর দিকে তাকাতে থাকে। সাব্বিরের তাকানো লক্ষ্য করে আবরার খান বলে ওঠেন, বাবা দাও, আর ছবিগুলো আমার ছেলে আবিদের। কই, আমি তো এই বাসায় কখনো দেখিনি আঙ্কেল। তিনি কোথায় থাকেন? জানি না রে বাবা, ছেলেটার বয়স যখন 1 বছর তখন আমি বগুড়ায় গিয়েছিলাম আমার পার্টনারের সাথে ঝামেলা মেটানোর জন্য।
তারপর ঝামেলা তো মিটলই না, ও উল্টো হুমকি দিল মেরে ফেলবে আমাদের। আমি আমলে নেইনি। স্ত্রী সন্তান নিয়ে রাতে ডিনার করতে যাওয়ার পথেই সন্ত্রাসীরা হামলা করে আমাদের। দৌড়াতে থাকি আমি, তোমার আন্টি ছোট্ট আবি কোলে ঘুমিয়েছিল। ভেবেছিলাম গুন্ডাগুলো আমাদের সহ আমাদের ছেলেকেও মেরে ফেলবে, তাই বাধ্য হয়ে ছেলেকে একটা ডাস্টবিনের পাশে তোয়ালেতে মুড়িয়ে লুকিয়ে রেখে দৌড়াতে দৌড়াতে পুলিশের জিপের সামনে গিয়ে পড়ি। কথাগুলো বলতে বলতে আবরার খান কান্না করতে থাকেন। সাব্বির ততক্ষণে উঠে বসেছেন। কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, তারপর পুলিশকে দেখে গুন্ডগুলো পালিয়ে যায়। সাথে সাথে পুলিশকে নিয়ে ছেলেকে যেখানে রেখে গিয়েছিলাম সেখানে আসি, কিন্তু সেখানে আমার ছেলেকে পাইনি, হারিয়ে ফেলি আমি তাকে। রেবেকা খান হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেন, আফসোস, ছেলেকে যদি বুক থেকে না নামাতাম তবে আজ আমাদের সন্তানহারা হয়ে থাকতে হতো না। আবরার খান তার স্ত্রীকে সান্ত্বনা দিতে থাকে। এরই মধ্যে রহিম চাচা হুড়মুড় করে রুমে ঢুকে পড়েন। হাতে তার একটা ফ্রেমবন্দি ছবি। রহিম চাচা বিজয়ের হাসি দিয়ে সাব্বিরের দিকে ছবিটা এগিয়ে দিয়ে বলে, সাব্বির, ছবিটা দেখ তো, চিনতে পারিস কি না? চিনব না কেন? ছবিতে তুমি আর সেই ছোট্ট আমি। এবার দেওয়ালে থাকা ছবিগুলো ভালো করে দেখ, তবেই বুঝবি। রহিম চাচার কথা শুনে সাব্বির দেওয়ালে থাকা ছোট বাচ্চার ছবির দিকে তাকিয়ে বলে ওঠে, আরে এ তো আমি। তার মানে? হ্যাঁ, তার মানে আবরার আর রেবেকা খানমই তোর বাবা মা। রহিম চাচার বলতে দেরি, সাব্বিরকে বুকের মাঝে জড়িয়ে নিতে দেরি করেনি রেবেকা খান আর আবরার খান। বহু বছর পর বাবা মা ছেলের মিলন দেখে রহিম সাহেব খুশিতে কেঁদে দেন। রেবেকা খান কাঁদতে কাঁদতে ছেলে সাব্বিরকে বলেন, বাবা, আমার সোনা মানিক, মা বলে ডাক না রে আমায়। মা? সাব্বিরের মুখ থেকে মা ডাক শুনে রেবেকা বেগমের কলিজা শীতল হয়ে যায়। দেখতে দেখতে 10 দিন কেটে যায়। সাব্বির সম্পূর্ণ এখন সুস্থ। সবাই মিলে গল্পে ব্যস্ত। এমন সময় রহিম চাচা আবরার খানের হাতটা চেপে ধরে বলেন, আমাকে ক্ষমা করে দিবেন খান সাহেব, আমার একটা ভুলের জন্য আপনারা সন্তানহীন ছিলেন। সেদিন আমি যদি সেখান থেকে না নিয়ে গিয়ে বরং সেখানেই অপেক্ষা করতাম। থাক ভাই, বাদ দিন। সেদিন আমরা স্বামী স্ত্রী মারাও তো যেতে পারতাম। রোমান দোস্ত, তোকে অসংখ্য ধন্যবাদ ছেলেটাকে আমাদের কাছে ফিরিয়ে আনার জন্য। পাগল, আমি কিছুই করিনি, তবে আবার অনেক কিছুই করেছি। সাব্বিরকে সেদিন ঠিক জ্বর শরীরে রহিম ভাই আমার কাছে এনেছিল, আর দেখ আজও সাব্বির জ্বর শরীরেই তোদের কাছে এলো। মাঝখান থেকে আমি দুপক্ষেই সাব্বিরকে চিকিৎসা করেছি। তোর সাথে কেন আগে দেখা হলো না, আরো আগে কথা হলো না? আফসোস। দূর, বাদ দেও সব। তোকে যখন সাব্বিরের এখানে থাকার বিষয়ে কথা বলতে গেলাম, তখন তুই এক কথায় যখন রাজি হয়ে গেলি আর নিজ সন্তানকে হারানোর কাহিনী বললি, তখনই আমার খটকা লেগেছিল। সাথে সাথে আমি রহিম ভাই জিজ্ঞেস করি সাব্বিরকে কিভাবে পেয়েছিল। রহিম ভাইয়ের কথা আর তোর কথা মিলে যাওয়ার পর আমি শিওর হই এই সাব্বিরই তোর আবিদ। এমন সময় রুমানা বলে ওঠে, বাবা, ও আবিদ হোক আর সাব্বির, মানুষটা একই। আমি তাকে স্বামী হিসেবে পেলেই হলো। ও এখন সুস্থ, এখনই বিয়ে করিয়ে দাও আমাদের। রেবেকা খান রুমানার গাল টেনে বলেন, ওরে আমার বৌমা, এতই বিয়ে পাগল হয়ে গিয়েছিস? এই আবিদ, ও সরি, সাব্বিরের বাবা, যাও কাজে দেখো, বিয়ে করিয়ে দেই এদের। তারপর আর কি, কাজে ডেকে শুভ কাজটা সেরে ফেলেন তারা। বাসর রাতে দুরু দুরু বুকে সাব্বির ঢুকতেই রুমানা বিছানা থেকে বাঘিনীর মতো লাফিয়ে এসে সাব্বিরকে জড়িয়ে ধরে বলে, ওই বোর, চলো ভালোবাসা শুরু করি। আরে আরে থাম, আগে তো গল্প করি। কোনো গল্প নয়, বহুত সময় পাবো গল্প করার। আগে তোমাকে আদর করি নেই শোনা। কথাটা বলতে বলতেই রুমানা সাব্বিরকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়। তারপর বাকিটা ইতিহাস। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। আশা করছি আপনাদের গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।